বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের তৃতীয় সেশনের প্রথম পার্ট। তৃতীয় সেশনে আমরা চর্মের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চর্মরোগের মাইজমেটিক ব্যাখ্যা। আমরা কিভাবে চর্মের সমস্যা দেখে বুঝতে পারবো যে এটা কোন মায়াজমের। আমরা যদি অল্প কিছু কথা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এটা কোন মায়াজমের চর্মরোগ। শরীর চর্মরোগ অত্যন্ত শুষ্ক থাকে, চর্ম হয় ময়লাযুক্ত এবং কর্কশ। শরীর চর্মরোগ অত্যন্ত শুষ্ক থাকে, চর্ম হয় ময়লাযুক্ত এবং কর্কশ। যদি আমরা দেখি যে কারো চর্ম অত্যন্ত শুষ্ক, তার এটা চর্ম যে কোনো রোগই হোক, এটা উদ্ভিদ হোক, একজিমা হোক বা সোরিয়াসিস হোক, যেটাই হোক, যদি সেটা শুষ্ক থাকে, চর্মটা যদি ময়লাযুক্ত থাকে এবং কর্কশ হয়, মানে মসৃণ না হয়, তাহলে এটা আমরা বুঝতে পারবো যেটা শরীর চর্মরোগ। চুলকানি থাকে কিন্তু এতে কোনো পুঁজ থাকে না বা এর থেকে তেমন একটা স্রাব নির্গত হয় না। শরীর চর্মরোগ থেকে কোনো পুঁজ নির্গত হয় না, মানে তাতে কোনো পুঁজ থাকে না। বের হলো সামান্য কিছু পুঁজ বা তরল কিছু বের হতে পারে, মানে এটা খুবই কম। শরীর চর্মরোগ থেকে আঁশযুক্ত উদ্ভিদের সাথে জ্বালাকর অনুভূতি দেখা দেয়। আঁশযুক্ত উদ্ভিদের সাথে জ্বালাকর অনুভূতি দেখা দেয় এবং বারবার ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেয়। শরীর রোগীদের আঁশযুক্ত উদ্ভিদের সাথে জ্বালাকর অনুভূতি দেখা দেয়, তাদের উদ্ভিদের মধ্যে একটা জ্বালাকর অনুভূতি থাকবে এবং তাদের বারবার ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেয়। যদি আমরা এই তিনটা লাইন মনে রাখতে পারি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা কি শরীর চর্মরোগ নাকি সাইকোটিক চর্মরোগ না সিফিলিটিক চর্মরোগ। সাইকোটিক চর্মরোগ। সাইকোটিক চর্মরোগ থেকে আঁশ বা মামড়ি উঠে এবং আঁশ বা মামড়িগুলো হলুদ হয়। সাইকোটিক চর্মরোগ থেকে আঁশ বা মামড়ি উঠে, মানে চুলটি উঠে আমরা যেটাকে বলি, বা চটলা উঠে এবং আঁশ বা মামড়িগুলো হলুদ হয়, এ ধরনের হলুদ হবে। আক্রান্ত চর্ম মোটা থাকে এবং গোলাকার হয়, এমন গোলাকার থাকবে এবং চর্মের মধ্যে এমন মোটা আবরণ থাকবে। আক্রান্ত চর্ম মোটা থাকে, মানে আক্রান্ত চর্মটা মোটা থাকে। দ্বিতীয় ছবিটা যদি দেখি আমরা, এখানে দেখা যাচ্ছে যে তার আক্রান্ত চর্মটা মোটা হয়ে গেছে এবং এটা গোলাকার থাকে, গোলাকার। সাইকোটিকের চর্মরোগ থাকে গোলাকার। উদ্ভিদগুলো ছোট, লালচে, সমতল বা ফুসকাযুক্ত হয়। সাইকোটিকের চর্মরোগগুলো ছোট থাকে, লালচে থাকে, সমতল হয় বা ফুসকাযুক্ত থাকে। সিফিলিটিক চর্মরোগ। সিফিলিটিক চর্মে যে কোনো ধরনের আলসার, ফোড়া, চির বা ফাটল দেখা দেয়। সিফিলিটিক চর্মে যে কোনো ধরনের আলসার, ফোড়া বা ফাটল দেখা দেয়। এগুলো থেকে স্রাব নির্গত হয়, মানে সিফিলিটিকের চর্মরোগ থেকে স্রাব নির্গত হয়। এগুলো সহজে নিরাময় হতে চায় না এবং এগুলোতে পুঁজ হয় যা দুর্গন্ধযুক্ত। সিফিলিটিকের চর্মরোগে পুঁজ দেখা দেয় বা স্রাব নির্গত হয়, আর এই পুঁজ বা স্রাবগুলো হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত। তাদের চর্মের সমস্যা রাতে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। তাদের চর্মের সমস্যা রাতে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। সিফিলিটিকের চর্মরোগের সমস্যা রাতে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। তাদের উদ্ভিদ থেকে পুঁজ এবং রক্ত মিশ্রিত স্রাব নির্গত হয়। তাদের উদ্ভিদ থেকে পুঁজ এবং রক্ত মিশ্রিত স্রাব নির্গত হয়। টিউবারকুলার চর্মরোগ। টিউবারকুলার চর্মে একজিমা এবং দাঁত দেখা দেয়। এগুলো অধিকাংশ সময় দেহের ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে প্রভাবিত করে। টিউবারকুলার চর্মে একজিমা এবং দাঁত দেখা দেয়। যারা টিউবারকুলার মাইজমের, তাদের চর্মে একজিমা এবং দাঁত এগুলো বেশি দেখা দিবে। এগুলো অধিকাংশ সময় দেহের ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে প্রভাবিত করে, যেমন মুখের চারপাশ, জয়েন্টের বাজ ইত্যাদি। মানে টিউবারকুলার মাইজমের রোগীদের দেখবেন হাতের বাজে, কবজির বাজে, হাঁটুর বাজে, মানে যেগুলো আমরা বেশি ব্যবহার করি, যে অঞ্চলগুলো, এই সকল জায়গায় তাদের একজিমা, দাঁত বা চর্মরোগ দেখা দেয়। চর্মরোগ, দাঁত এবং একজিমা হওয়ার ইতিহাস বা চর্মরোগ, দাঁত বা একজিমা চাপা দেওয়ার ফলে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়। যাদের চর্মরোগ, দাঁত বা একজিমা হওয়ার ইতিহাস আছে বা চর্মরোগ, দাঁত বা একজিমা চাপা দেওয়ার ফলে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়, সেটা হলো টিউবারকুলার মাইজমের।
আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো চর্মে লাল ভাব দেখা দেয় বা উদ্ভিদ থেকে রক্তপাত হয়। নিচের যে ছবিটা দেখতেছেন এটা হলো টিউবারকুলার মাইজোমের চর্মরোগ। টিউবারকুলার রোগীদের চর্মে যে উদ্ভিদ দেখা দেয় বা একজিমা দেখা দেয় বা দাঁত দেখা দেয়, সেখানে রক্তিম ভাব দেখা দেয়, তা থেকে রক্তপাতও হতে পারে। আচ্ছা, এই 4টা মাইজোমের চর্মরোগ সবাই বুঝতে পারছেন তো? ক্লিয়ার। আচ্ছা, যদি কেউ না বুঝে থাকেন বলেন, যে বুঝেন না এমন কেউ থাকলে বলেন। আপনি যদি এই অল্প কথাগুলো মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার চর্মরোগ চিকিৎসা করা খুব সহজ হবে। যে কোনো পেথিতে চর্মরোগ চিকিৎসা করাটা কিন্তু সবচেয়ে কঠিন। যদি কেউ না বুঝেন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি বলুন। স্যার আমি এই 5 মিনিট পরে জয়েন করা হয়েছে আমার। এবং স্যার আচ্ছা। আমি টিউবারকুলার মাইজোমের এই যে রক্তিম রক্তভাব হয়ে হ্যাঁ, দেখা যায়, এটা আমি পেয়েছি। তা আগের 3টা মাইজোমের যদি একটু বলতেন স্যার প্লিজ আমার একটু। মানে শরীর চর্মরোগগুলো হয় শুষ্ক। তাদের চর্মরোগে কোনো ধরনের পুঁজ থাকবে না বা স্রাব নির্গত হবে না। এটা থাকবে শুষ্ক, থাকবে কর্কশ, থাকবে তাদের চামড়াটা মসৃণ থাকবে না, অমসৃণ থাকবে। যদি আমরা ছবি দেখি, এই যে শরীর চর্মরোগগুলো হবে একবারে শুষ্ক, অমসৃণ, এবং তাদের চর্মটা মনে হবে যে ময়লাযুক্ত। মানে গোসল করার পরেও মনে হবে না যে এটা ফ্রেশ হয়েছে চর্মটা। মানে মনে হবে যে এখনো গোসল করেনি। গোসল করার পর যে একটা ফ্রেশনেস আছে এটা আসবে না। এতে কোনো পুঁজ থাকবে না। আর শরীর চর্মরোগের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তাদের চর্মে জ্বালা করা একটা অনুভূতি থাকবে। আর সাইকোটিক চর্মরোগটা হলো গোলাকার হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম যে সাইকোটিক চর্মরোগগুলো হবে গোলাকার। এ থেকে মামড়ি উঠবে বা আঁশ উঠবে। আর এই মামড়ি বা আঁশগুলো থাকবে হলুদ বর্ণের। তাদের যে চর্মরোগটা, এই যেই চর্মটা আক্রান্ত হবে, মানে যেই স্তরটা আক্রান্ত হবে এটা মোটা হয়ে যাবে। যেমন এটা অনেকের কনুইতে এরকম কিন্তু চর্মরোগ দেখা দেয় বা শরীরের অন্য স্থানে, এবং মোটা থাকবে। এটা হলো সাইকোটিক চর্মরোগ। আর সিফিলিটিক চর্মরোগগুলো হয় মানে যে সকল জায়গায়, মানে শরীরের যে কোনো জায়গায় যদি ফাটা দেখা দেয়, চিড় দেখা দেয় বা আলসার দেখা দেয়, মানে ক্ষত দেখা দেয়, এগুলো হলো সিফিলিটিক চর্মরোগ। আর সিফিলিটিক চর্মরোগ থেকে পুঁজ নির্গত হয়, দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। মানে পুঁজটা দুর্গন্ধযুক্ত থাকে বা যে স্রাবটা নির্গত হয় সেটা দুর্গন্ধযুক্ত থাকে। আর এদের চর্ম সমস্যাটা রাতে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। এই জন্য যাদের ফিস্চুলা হয়, ফিস্চুলা সিফিলিটিক ম্যাজমের, কারণ ফিস্চুলা থেকে সাধারণত রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হয়। আর সিফিলিটিক ম্যাজমের চর্মরোগ থেকে রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হয় বা স্রাব নির্গত হয়। আর টিউবারকুলার হলো আমাদের শরীরে যে সকল স্থান বেশি ব্যবহার হয়, ওই সকল স্থানে যদি চর্মরোগ দেখা দেয়, এটা একজিমা হোক, দাঁত হোক বা যে কোনো চর্মরোগ হোক, আর এগুলা যদি রক্তিম হয়, লাল বর্ণের হয় বা তা থেকে রক্ত নির্গত হয়, পুঁজ না শুধু রক্ত নির্গত হয়, সেটা হবে টিউবারকুলার মাইজোমের। আবার এছাড়া যাদের চর্মরোগ বা একজিমা দাঁত চাপা দেওয়া হয়েছে, মানে অ্যালোপ্যাথিক ওষুধ বা মলম ব্যবহার করার মাধ্যমে চাপা দেওয়া হয়েছে, বা এই চাপা দেওয়ার ফলে তাদের শ্বাসযন্ত্র আক্রান্ত হয়েছে, সেটা হলো টিউবারকুলার মাইজোম। ঠিক আছে, আমরা এই 4টা মাইজোম যদি ভালোভাবে বুঝি চর্মরোগের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যাবে। আমি মায়াজম সম্পর্কে অল্প কথায়, মানে একদিনই আশা করি সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো যে মায়াজমটা কি। এটা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। এখন চর্মের মায়াজমটা এটা একটু বুঝে রাখেন। সালফার। সালফারের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো চুলকালে ভালো লাগে, কিন্তু চুলকানির ফলে চর্ম গরম ও লাল হয়ে যায় এবং জ্বালাপোড়া করে। সালফার রোগীরা বলবে যখন আমি চুলকাই তখন আমার ভালো লাগে, কিন্তু চুলকানির ফলে চর্ম গরম হয়ে যায় এবং লাল হয়ে যায় এবং জ্বালাপোড়া করে। এই ছবিটা কিন্তু পুরো সালফারের একটা লক্ষণ। তাদের চুলকানি গরমে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। সালফারের রোগীদের চর্মের সমস্যা গরমে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়। ঠান্ডা প্রয়োগে উপশম হয়, আবার শুষ্ক ও গরম আবহাওয়ায় উপশম হয়। গরমে বৃদ্ধি পায় কিন্তু গরম আবহাওয়ায়
তাদের চর্মের সমস্যা উপশম হয়। চর্মরোগে সালফার এবং মার্সলের মধ্যে পার্থক্য হলো, মানে আমরা জানলাম যে গরমে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়, বিছানার গরমে বৃদ্ধি পায়। এর আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো মার্সল। এখন আমাদেরকে সালফার এবং মার্সলের মধ্যে পার্থক্য জানতে হবে। একবারে সহজ পার্থক্য, মানে এটা মনে রাখা একবারে সহজ। আমরা যদি এই লাইনটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সালফার রোগীকে সালফার দিব বা মার্সল রোগীকে মার্সল দিতে পারবো। মানে পার্থক্য এর চেয়ে সহজ আর পার্থক্য হয় না। সালফারের চর্ম শুষ্ক থাকে এবং মার্সলের চর্ম সবসময় ভেজা থাকে। মানে সালফারের চর্মের যে কোনো সমস্যা এটা শুষ্ক থাকবে, ঠিক আছে, আর মার্সলের চর্ম সবসময় ভেজা থাকবে। যদি কোনো রোগীর চর্মের সমস্যা ভেজা ভেজা না থাকে, শুষ্ক থাকে, তাহলে আমরা তার জন্য মার্সল চিন্তা করব না, কারণ মার্সলের চর্ম সবসময় ভেজা থাকবে। মানে তাদের উদ্বেগ হোক, একজিমা হোক, যেটাই হোক, তা থেকে কষ বের হবে, মানে ওই জায়গাটা ভেজা ভেজা থাকবে। আর সালফারের চর্ম শুষ্ক থাকবে। ক্লিনিক্যাল টিপস: গরমের কারণে যে লোম ফোড়া হয় তা থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বা রক্ত নির্গত হলে সালফার ভালো কাজ করে। গরমের কারণে যে লোম ফোড়া হয় তা থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বা রক্ত নির্গত হলে সালফার ভালো কাজ করে। গরমের কারণে অনেক ধরনের লোম ফোড়া দেখা দেয়, মানে ছোট ছোট ফোড়ার মতো দেখা দেয়, এটা কিন্তু অনেক ব্যথা করে। এগুলা থেকে যদি দুর্গন্ধযুক্ত পুঁজ বা রক্ত নির্গত হয় তাহলে সালফার ভালো কাজ করে। ঠান্ডা প্রয়োগে চুলকানি উপশম হয় এমন লক্ষণের 6টি প্রধান ওষুধ হলো সালফার, বারবারিস ভালগারিস, ফেগোফাইরাম, গ্রাফাইটিস, মেজেরিয়াম, এপিস মেলিফিকা। সালফার, বারবারিস ভালগারিস, ফেগোফাইরাম, গ্রাফাইটিস, মেজেরিয়াম, এপিস মেলিফিকা, এই 6টা মেডিসিনের চুলকানি ঠান্ডা প্রয়োগে উপশম হয়। যদি কোনো রোগী বলে যে আমার চুলকানি ঠান্ডা প্রয়োগ করলে উপশম হয়, তাহলে তার জন্য আমরা এই 6টা মেডিসিনের কথা চিন্তা করব। তারপর এই 6টা মেডিসিনের মধ্যে পার্থক্য করে রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করব। আর রোগী যদি বলে গরম প্রয়োগে আমার চুলকানি উপশম হয়, তাহলে আমরা আর্সেনিক অ্যালবাম, রাসবেন, রেডিয়াম ব্রোমাইড, বেলাডোনা, এই 4টা মেডিসিনের কথা চিন্তা করব। আর্সেনিক অ্যালবাম, রাসবেন, রেডিয়াম ব্রোমাইড, বেলাডোনা, এই 4টা ওষুধের রোগীদের চুলকানি গরম প্রয়োগে উপশম হয়। ক্লিনিক্যাল টিপস: যদি কোনো রোগী এসে বলে আমি সূর্যালোকে গেলেই আমার চর্ম লাল হয়ে যায়, চুলকানি থাকুক বা না থাকুক, যদি তার ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে ফেগোফেরাম ভালো কাজ করে। যদি কোনো রোগী এসে বলে আমি সূর্যে গেলে বা বাহিরে গেলে, যখন আমার শরীরে সূর্যের আলোটা পড়ে তখনই আমার চর্ম লাল হয়ে যায়, এক্ষেত্রে যদি তার চুলকানি থাকুক বা না থাকুক, সে যদি বলে আমি বাসায় এসে যখন তয়লা বা গামছা ভিজায় শরীরে দেই বা এসির নিচে বসি তখন আবার এই চুল লাল ভাবটা কমে যায়, তাহলে তার ওষুধ হবে ফেগোফেরাম। সালফার এবং ফেগোফেরামের মধ্যে পার্থক্য হলো, সালফারের সাথে ফেগোফেরামের যে সকল মিল রয়েছে সেগুলো হলো উভয় ওষুধই স্ক্র্যাচে চুলকানি বৃদ্ধি পায়। যদি তারা স্ক্র্যাচ করে তাহলে তাদের চুলকানি বৃদ্ধি পায়, মানে যত চুলকায় তাদের চুলকানি আরও বৃদ্ধি পায়। উভয় ওষুধই চুলকানির পর লাল ভাব দেখা দেয়, চুলকানির ফলে তাদের চর্ম লাল হয়ে যায়। চুলকানি ক্ষতকর এবং ঠান্ডা প্রয়োগে উপশম হয়। সালফার এবং ফেগোফেরামে ঠান্ডা প্রয়োগে তাদের চুলকানি উপশম হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো সালফারে যে কোনো ধরনের গরমে বৃদ্ধি পায়, সালফারের চর্মের সমস্যা যে কোনো গরমে বৃদ্ধি পায়, আর ফেগোফেরামে শুধুমাত্র সূর্যালোকে বৃদ্ধি দেখা দেয়, মানে তারা সূর্যালোকে গেলেই তাদের চর্মের সমস্যা দেখা দেয়, চর্ম লাল হয়ে যায় বা চর্মে চুলকানি দেখা দেয়। ফেগোফেরামে চুলযুক্ত স্থানে বেশি চুলকানি দেখা দেয়, আমাদের শরীরের যে সকল স্থানে চুল বেশি সে সকল স্থানে তাদের চুলকানি বেশি দেখা দেয়। আর সালফারের নির্দিষ্ট কোনো স্থান নেই, অর্থাৎ যে কোনো জায়গায় চুলকানি দেখা দিতে পারে। সালফারে চুলকানির পর জ্বালাপোড়া দেখা দেয়, যা ফেগোফেরামে দেখা দেয় না। সালফারে চুলকানির পর জ্বালাপোড়া দেখা দেয়, যা ফেগোফেরামে দেখা দেয় না। ডাক্তার ন্যাশের একটি কেস, তিনি বলেন একজন অবিবাহিত মহিলা যে 14 বছর যাবৎ পাকস্থলী রোগে ভুগছিলেন, তিনি এই দীর্ঘকাল যাবৎ সামান্য রুটি এবং দুধ ছাড়া আর কিছুই খেতে পারছেন না, মানে তার পাকস্থলীতে মারাত্মক সমস্যা দেখা দেয়। এই সমস্যার কারণে সে দীর্ঘদিন যাবৎ রুটি এবং দুধ ছাড়া আর কিছুই খেতে পারেন না, যা জীবন ধারণের জন্য যথেষ্ট ছিল না। তার অসুস্থতার প্রথম দিকে দীর্ঘদিন যাবৎ তিনি শুধুমাত্র 1 চা চামচ দুধ খেতে পারতেন, মানে প্রথম দিকে অনেক দিন সে
মাত্র 1 চা চামচ দুধ খায় বেঁচেছিলেন। এর ফলে তাকে কঙ্কালের মতো দেখাচ্ছিল। আমি তাকে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ দিই, কিন্তু তার কোনো উপকার হচ্ছিল না। তখন তাকে অনেক জিজ্ঞাসার পর জানতে পারি যে 15 বছর আগে তার ঘাড়ে এবং মাথার পিছনের দিকে একজিমা হয়েছিল, মানে তার অক্সিপুটে একজিমা হয়েছিল, যা মলম প্রয়োগের ফলে চলে যায়। 15 বছর আগে তার ঘাড়ে এবং মাথার পিছনের দিকে একজিমা হয়েছিল, যা মলম প্রয়োগের ফলে চলে যায়। তিনি গর্ব করে বলছিলেন যে সেই থেকে তার আর একজিমার চিহ্ন দেখা দেয়নি। সে যে মলম প্রয়োগ করছে, এই মলম প্রয়োগ করার পর তার একজিমা একবার ভালো হয়ে গেছে, এরপর আর কখনো তার এই একজিমার চিহ্ন দেখা দেয়নি। সেটা গর্ব করে বলতেছিল। ডাক্তার ন্যাশ বলেন, আমি তখন তাকে সালফার 200 দিই। এতে 3 সপ্তাহের মধ্যে তার একজিমার উদ্বেগগুলো ফিরে আসে ও তার পাকস্থলী সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। সালফারে তার একজিমা ভালো হয় এবং তার স্বাস্থ্য পুনরুদ্ধার হয়। পরে তার স্বাস্থ্য দেখে সবাই অবাক হয়ে যায়। আচ্ছা, কেউ একজন বলেন তো এই কেসটা যদি বুঝে থাকেন, তাকে কেন সালফার দেওয়া হয়েছিল? আরেকজন বলেন। চুলকানিতে সাধারণত চুলকানিতে সাধারণত শরিক মেডিসিন, বিশেষ করে সালফার কাজে দেয়। তো না, যেহেতু চাপা পড়া, যেহেতু তার এটা চাপা পড়া ছিল, সেহেতু সালফার প্রয়োগের উপকৃত হয়েছে। রোগী কিন্তু আসতে দেখেন চুলকানি বা একজিমা এই সমস্যা নিয়ে আসেনি, উনি আসলেন পাকস্থলী সমস্যা। তার এই পাকস্থলী সমস্যাটা কিভাবে হয়েছে? তার একজিমা চাপা দেওয়ার ফলে, একজিমাতে সে মলম বা অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো খাইছে, এটা খাওয়ার কারণে এই একজিমাটা ভিতরে যায়, তার পাকস্থলীকে আক্রান্ত করছে। ঠিক আছে, এখানে যদি আমরা তার পাকস্থলীর চিকিৎসা দিই, যতই চিকিৎসা দিই, সে কিন্তু আরোগ্য হবে না যতদিন না তাকে তার একজিমা চিকিৎসা না দেওয়া হয়। এই একজিমাগুলো বের করে নিয়ে আসতে হবে, আর এই বের করে নিয়ে আসার জন্যই তাকে সালফার দেওয়া হয়। সালফার দেওয়ার পর তার 3 সপ্তাহের মধ্যে তার একজিমাগুলো ফিরে আসে আর তার পাকস্থলী সমস্যাটা ভালো হয়ে যায়। মানে তার পাকস্থলী সমস্যাটা মূল সমস্যা নয়, তার মূল সমস্যা ছিল একজিমার সমস্যা। এই জন্য আমাদের হিস্ট্রি নেওয়ার সময় পূর্বের রোগের ইতিহাস নিতে হবে খুব ভালোভাবে। যদি আমরা ইতিহাসটা ভালোভাবে না নিই, তাহলে কিন্তু আমরা রুগীকে আরোগ্য করতে পারবো না। এখানে আমরা পাকস্থলীর যত মেডিসিন আছে সবগুলো একটার পর একটা দিব, কিন্তু রুগী আরোগ্য হবে না। এখানে কিন্তু সালফার দেওয়াতে তার পাকস্থলীর সমস্যা ভালো হয়েছে, তার একজিমা ভালো হয়েছে, তার স্বাস্থ্য ফিরে আসছে। রাজবেন। রাজবেনের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো চুলকানির ফলে চর্ম লাল আকার ধারণ করে, চুলকালে তাদের চর্ম লাল হয়ে যায়, চুলকানি গরম প্রয়োগে উপশম হয় এবং স্বেচ্ছাতে আবহাওয়ায় এবং রাতে বৃদ্ধি পায়। স্বেচ্ছাতে আবহাওয়ায় ও রাতে বৃদ্ধি পায়। রোগীর মধ্যে শারীরিক অস্থিরতা দেখা দেয়। রাজবেনের চুলকানির ফলে চর্ম লাল আকার ধারণ করে, চুলকানি গরম প্রয়োগে উপশম হয় এবং স্বেচ্ছাতে আবহাওয়ায় ও রাতে বৃদ্ধি পায়। রোগীর মধ্যে শারীরিক অস্থিরতা দেখা দেয়। এই সকল লক্ষণে যে কোনো চর্মরোগে রাজবেন ভালো কাজ করে। আচ্ছা, চুলকানির ফলে আমরা এর আগে আলোচনা করলাম যে সালফার ভালো কাজ করে, ফেগোফেরামও ভালো কাজ করে, আবার এখন জানলাম রাজবেনও ভালো কাজ করে। তাহলে সালফার, ফেগোফেরাম এবং রাজবেনের মধ্যে পার্থক্য কি? সালফার আর ফেগোফেরামে চুলকানির ফলে লাল হয়ে যায়, কিন্তু সেটা ঠান্ডা প্রয়োগে উপশম হয়। আর রাজবেনে গরম প্রয়োগে উপশম হয়। যখনই কেউ চুলকানি নিয়ে আসবে, আপনি যদি দেখেন যে তার চুলকানির ফলে লাল হয়ে গেছে, তখন তাকে জিজ্ঞাসা করবেন যে এটা কি ঠান্ডা প্রয়োগে উপশম হয় নাকি গরম প্রয়োগে উপশম হয়। যদি সে বলে যে গরম প্রয়োগে উপশম হয়, তাহলে তার ওষুধ হবে রাজবেন। আর যদি বলে যে না ঠান্ডা প্রয়োগে উপশম হয়, তাহলে সালফার আর ফেগোফেরাম, এই দুইটার মধ্যে পার্থক্য করে নিতে হবে। মার্সল। মার্সলের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো চুলকানি বিছানার গরমে, ঘামে এবং রাতে বৃদ্ধি পায়। মার্সলের চুলকানি বিছানার গরমে, ঘামে এবং রাতে বৃদ্ধি পায়। উদ্ভিদ থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। এই ছবিটা যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু কখনো সালফার হবে না, কারণ সালফারের চর্মরোগটা হয় শুষ্ক, আর মার্সলের চর্মরোগটা হয় ভেজা ভেজা, মানে এটা ভেজা ভেজা থাকবে।
মনে রাখতে হবে যদি চর্ম শুষ্ক থাকে তাহলে সালফার নির্বাচিত হয় না। এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কোনো শুষ্ক চর্মরোগে আমরা মার্সল দিব না। মার্সেলের চর্মরোগ সবসময় ভেজা ভেজা থাকবে, মানে তা থেকে স্রাব নির্গত হবে। বিছানার গরমে বৃদ্ধি শুধুমাত্র এই লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার ন্যাশ মার্সল দিয়ে বিভিন্ন ধরনের চর্মরোগ আরোগ্য করেছেন। ডাক্তার ন্যাশ বিছানার গরমে বৃদ্ধি শুধুমাত্র এই লক্ষণের উপর ভিত্তি করে মার্সল দিয়ে বিভিন্ন ধরনের চর্মরোগ আরোগ্য করেছেন। যদি আমরা কোনো রোগীর দেখি যে তার চর্মটা ভেজা ভেজা, মানে তার চর্মের যে উদ্বেগগুলো দেখা দিছে বা চর্মের যে সমস্যাগুলো হচ্ছে এটা ভেজা ভেজা, আর রোগী যদি বলে বিছানার গরমে বৃদ্ধি পায়, মানে যখন সে বিছানায় শোয় শরীরটা যখন গরম হয় তখনই তার চুলকানি শুরু হয়ে যায়, বা তার চর্মের উদ্বেগগুলোতে যে সমস্যা দেখা দেয় এগুলো বৃদ্ধি পায়, তাহলে তার নিশ্চিত ওষুধ হবে মার্সল। মার্সলের রোগীদের প্রচুর ঘাম হয়, কিন্তু ঘামের ফলে তাদের সমস্যা উপশম হয় না। এটি এই ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ঘামলে অনেক ওষুধ আছে যেগুলোর তাদের সমস্যা উপশম হয়, কিন্তু মার্সলের রোগীদের প্রচুর ঘাম হয় কিন্তু ঘামের ফলে তাদের সমস্যা উপশম হয় না। এটা কিন্তু মার্সলের গুরুত্বপূর্ণ লক্ষণ। ঘাম হলেও উপশম হয়। এর কয়েকটি প্রধান ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম, ন্যাপটামিউর, সরিনাম। ঘাম হলেও উপশম হয় আর্সেনিক অ্যালবাম, ন্যাপটামিউর, সরিনাম। আর প্রচুর ঘাম হলেও উপশম হয় না মার্সল। চর্মের সমস্যা কাপড় খোলার পর বৃদ্ধি পায়। এর প্রধান কয়েকটি ওষুধ হলো ওলিয়েন্ডার, কেলি আর্সেনিকোসাম, রিউমেক্স, নেপটাম সালফ, টিউবারকুলিনাম, স্টাফিসেরিয়া, মার্সল। ওলিয়েন্ডার, কেলি আর্সেনিকোসাম, রিউমেক্স, নেপটাম সালফ, টিউবারকুলিনাম, স্টাফিসেরিয়া, মার্সল। এই 7টা ওষুধের রোগীদের চর্মের সমস্যা কাপড় খোলার পর বৃদ্ধি পায়। যখনই তারা কাপড় খোলে তখনই তাদের চুলকানি শুরু হয়ে যায় বা চর্মের সমস্যাগুলো বৃদ্ধি পায়। ওলিয়েন্ডার, ওলিয়েন্ডারের চর্ম খুবই স্পর্শকাতর হয়। সামান্য কাপড়ের স্পর্শেও চুলকানি বৃদ্ধি পায়, মানে তাদের চর্মের সমস্যা খুবই স্পর্শকাতর হয়। এত স্পর্শকাতর যে কাপড়ের স্পর্শ তাদের সহ্য হয় না, এতে তাদের চুলকানি বৃদ্ধি পায়। কাপড় খোলার পর বিশ্রামে এবং কাপড়ের ঘর্ষণে চুলকানি বৃদ্ধি পায়। ওলিয়েন্ডার মাথার একজিমাও ভালো কাজ করে যদি সেখানে খুবই স্পর্শকাতরতা দেখা দেয়, যেমন সামান্য ঘর্ষণে তাদের ক্ষতের সৃষ্টি হয় এবং ছাল উঠে যায়। যদি মাথায় হালকা ঘষে তাহলে সেখানে ক্ষত তৈরি হয়ে যায় এবং তা থেকে ছাল উঠে। ওলিয়েন্ডারের রোগীরা টক জাতীয় খাবার খেলে তাদের সমস্যা বৃদ্ধি পায়, মানে টক জাতীয় কিছু খেলে তাদের চর্মের সমস্যা বৃদ্ধি পায়। সিনার শিশুদের মাথায়ও স্পর্শকাতরতা দেখা দেয়। ওলিয়েন্ডারের রোগীদের যেমন আমরা জানলাম যে ওলিয়েন্ডারের রোগীদের মাথায় স্পর্শকাতরতা দেখা দেয়, সিনার রোগীদেরও বা সিনার শিশুদেরও মাথায় স্পর্শকাতরতা দেখা দেয়। সিনার মাথায় স্পর্শকাতরতার কারণ হলো তাদের স্নায়বিক খিটখিটে ভাব। সিনার শিশুরা কিন্তু অত্যন্ত খিটখিটে থাকে, যখন তাদের মাথায় হাত দেওয়া হয় তারা কিন্তু আরও বেশি রেগে যায়। এই জন্য শিশুদের মাথায়ও স্পর্শ করা যায় না, সিনার শিশুদের মাথায় স্পর্শকাতরতা দেখা দেয়। কেলি আর্সেনিকোসাম, কেলি আর্সেনিকোসামের চর্ম হয় শুষ্ক এবং আঁশযুক্ত। কেলি আর্সের রোগীদের চর্ম হয় শুষ্ক এবং আঁশযুক্ত, সালফারের নেই। কাপড় খুললে গরমে এবং হাঁটলে চুলকানি বৃদ্ধি পায়। কাপড় খুললে গরমে এবং হাঁটলে চুলকানি বৃদ্ধি পায়, এতে জ্বালাপোড়াও থাকতে পারে। এদের মধ্যে দুর্বলতা এবং অস্থিরতা দেখা দেয়। কেলি আর্সের রোগীদের মধ্যে দুর্বলতা এবং অস্থিরতা দেখা দেয়। এরা হয় শীতকাতর। সালফার রোগীরা হয় গরম কাতর, কিন্তু কেলি আর্সের রোগীরা হয় শীতকাতর। হার্টের রোগ হওয়ার ভয়ে কেলি আর্স খুব ভালো কাজ করে। তারা সবসময় ভয় করে যে তারা হার্টের রোগে মারা যাবে। তাদের মধ্যে একটা ভয় দেখা দেয় যে তারা হার্টের রোগে মারা যাবে। একজন সৈনিকের কথা চিন্তা করা যাক যে খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন করে। আমরা সবাই জানি যে সেনাবাহিনীরা খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন করে। সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। সে খুব দায়িত্ববান এবং দায়িত্বশীল। সে দেশের জন্য যুদ্ধ করে। সে জীবনে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। সে কত মৃত ব্যক্তি, বিকৃত লাশ দেখে। যখন তারা যুদ্ধে যায় তখন তারা তাদের সামনে অনেক মৃত মানুষ দেখে, বিকৃত লাশ দেখে। যখন সে বাড়িতে ফিরে আসে এবং ঘুমায়
মাঝরাতে সে ভয়ে জেগে ওঠে। সে তো মানুষ, এমন বিকৃত লাশ, এত মৃত মানুষ দেখার কারণে তার মধ্যে একটা ভয় কাজ করে। রাতে যখন ঘুমায়, মাঝরাতে ভয়ে জেগে ওঠে, চমকে ওঠে, তার মধ্যে অস্থিরতা, দুশ্চিন্তা দেখা দেয়। আবার ডাক্তার নার্সদের সামনে অনেক রোগী মৃত্যুবরণ করে। যারা ডাক্তার বা নার্স, তারা সবসময় এই ধরনের রোগীদের সম্মুখীন হতে হয় যারা তাদের সামনে মৃত্যুবরণ করে, তাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটি যখন দিনের পর দিন চলতে থাকে, ধীরে ধীরে তাদের মধ্যে অস্থিরতা এবং দুশ্চিন্তা দেখা দেয়। এই দুইটি ক্ষেত্রে কেলি আর্টস ভালো কাজ করে। যদি কেউ এসে বলে যে আমি অনেক মৃত ব্যক্তি বা অনেক বিকৃত লাশ দেখছি, এগুলো দেখা প্রচুর দেখছি, দেখতে দেখতে এখন আমার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতেছে বা অস্থিরতা কাজ করে, তার মানসিক সমস্যা দেখা দেয়, তাদের জন্য কেলি আর্টস খুব ভালো কাজ করবে। সরিনাম। যদি চর্ম শুষ্ক, অপরিষ্কার এবং অমসৃণ হয় তাহলে এটি হলো সরিক সরিনাম। যদি চর্ম তৈলাক্ত এবং চর্বিময় হয় তাহলে এটি হলো সাইকোটিক সরিনাম। আবার যদি কেটে গেলে আরোগ্য হতে অনেক সময় লাগে, ক্ষতে পরিণত হয় এবং পুজ হওয়ার প্রবণতা দেখা দেয়, তাহলে এটি হলো সিফিলিটিক সরিনাম। অর্থাৎ সরিনাম 3টা ম্যাজমকে কভার করে। যদি চর্মটা শুষ্ক হয়, অপরিষ্কার হয় এবং অমসৃণ হয় তাহলে এটা হলো সরিক সরিনাম। যদি চর্ম তৈলাক্ত এবং চর্বিময় হয় তাহলে এটি হলো সাইকোটিক সরিনাম। আবার যদি কেটে গেলে আরোগ্য হতে অনেক সময় লাগে, ক্ষতে পরিণত হয় এবং পুজ হওয়ার প্রবণতা দেখা দেয় তাহলে এটি হলো সিফিলিটিক সরিনাম। তৈলাক্ত চর্বিময় চর্ম বা মুখমণ্ডলের প্রধান ওষুধগুলো হলো থুজা, নেপটামিউর, সরিনাম, সেলেনিয়াম, ব্রাইটাকার্ব। থুজা, নেপটামিউর, সরিনাম, সেলেনিয়াম, ব্রাইটাকার্ব, এই 5টা ওষুধের রোগীদের চর্ম হয় তৈলাক্ত চর্বিময় বা তাদের মুখমণ্ডলও তৈলাক্ত হয়, চর্বিময় হয়, মনে হয় যেন তেল মাখানো আছে। সরিনাম এবং সালফারের মধ্যে পার্থক্য হলো, সরিনাম এবং সালফারের মধ্যে যে সকল মিল রয়েছে তা হলো উভয়ের চর্ম শুষ্ক, অপরিষ্কার থাকে, চুলকানি দেখা দেয়, কেটে গেলে পুজ হওয়ার প্রবণতা দেখা দেয় এবং উভয় ওষুধই বিছানার গরমে বৃদ্ধি পায়। কিন্তু সরিনাম এবং সালফারের মধ্যে পার্থক্য হলো সরিনামের উদ্ভিদে মোটা আবরণ দেখা দেয়। সরিনামের রোগীদের উদ্ভিদে মোটা আবরণ দেখা দেয়, কিন্তু সালফারে তা দেখা যায় না। সালফারের রোগীরা চুলকালে জ্বালাপোড়া করে, যা সরিনামে দেখা যায় না। সালফারের রোগীরা চুলকালে জ্বালাপোড়া দেখা দেয়, যা সরিনামে দেখা যায় না। অর্থাৎ সরিনামের রোগীরা চুলকালে সেখানে জ্বালাপোড়া করে না। সরিনামের রোগীদের চর্ম তৈলাক্ত এবং চর্বিময় হতে পারে, যা সালফারে দেখা যায় না। চুলকানির ফলে সালফারে সামান্য রক্তপাত হতে পারে, যা সরিনামে হয় না। সালফারের রোগীরা হয় গরম কাতর আর সরিনামের রোগীরা হয় শীত কাতর। সালফারের রোগীরা হয় গরম কাতর আর সরিনামের রোগীরা হয় শীত কাতর। চুলকানি বা অন্য কোনো চর্মরোগ চাপা পড়লে সেখানে সালফার দিয়ে ব্যর্থ হলে সরিনাম ভালো কাজ করে। অ্যালেন স্কিনোটে লেখা আছে, চুলকানি বা অন্য কোনো চর্মরোগ চাপা পড়লে সেখানে সালফার দিয়ে ব্যর্থ হলে সরিনাম ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ টিপস। আপনি কোনো রোগী পাইলেন, এই রোগীর ইতিহাস নিয়ে জানতে পারলেন যে তার একজিমা বা কোনো চর্মরোগ চাপা দেওয়া হয়েছে, আপনি তাকে সালফার দিলেন। সালফার দেওয়ার পরে দেখলেন যে কোনো উপকার হয়নি, তখন তাকে সরিনাম দিতে হবে। আমরা যদি এই কথাটা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের রুগী হাতছাড়া হবে। কারণ আপনি সালফার দিবেন, সালফার দেওয়ার পর রুগী উপকার হচ্ছে না, কয়েকবার দিবেন, এরপর কিন্তু রুগী আর আসবে না। এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। এটা যদি আমার মনে থাকে যে সালফার দিয়ে ব্যর্থ হলে সরিনাম ভালো কাজ করে, তাহলে কিন্তু আমরা রুগীকে আরোগ্য করতে পারবো, আমাদের ব্যর্থতা অনেক কমে আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, এটা অ্যালেন স্কিনোটের টিপস। ক্রনিক কেসে যখন সঠিকভাবে নির্বাচিত ঔষধ রোগীকে উপশম দিতে ব্যর্থ হয় বা রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করতে পারে না, সেই ক্ষেত্রে সরিনাম ভালো কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ কথা। ক্রনিক কেসে যখন সঠিকভাবে নির্বাচিত ঔষধ রোগীকে উপশম দিতে ব্যর্থ হয় বা রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করতে পারে না, সেই ক্ষেত্রে সরিনাম ভালো কাজ করে। আপনি কোনো ক্রনিক রোগী পাইলেন, এই রোগীর হিস্ট্রি নিয়ে বা টোটালিটি সিমটম নিয়ে তাকে ওষুধ দিলেন, সঠিকভাবে নির্বাচিত করে ওষুধ দিলেন, দেওয়ার পর দেখলেন যে কোনো উপকার হচ্ছে না,
তাকে আরও অন্যান্য ওষুধ দিলেন, কাছাকাছি বা অনুপূরক যে ওষুধ আছে এগুলো দিলেন, দেওয়ার পরে কোনো উপকার পাইলেন না, সেই ক্ষেত্রে তাকে সরিনাম দিতে হবে। এটা কিন্তু আমার কথা না, অ্যালেন্সকি নোটে লেখা আছে। আর একুইট রোগের ক্ষেত্রে সালফার দিতে হবে। একুইট রোগে যদি সঠিকভাবে নির্বাচিত ঔষধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তাহলে তাকে সালফার দিতে হবে। যখন সালফার নির্বাচিত হওয়া সত্ত্বেও কাজ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রেও সরিনাম ভালো কাজ করে। যখন সালফার নির্বাচিত হওয়া সত্ত্বেও কাজ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রেও সরিনাম ভালো কাজ করে। এই কথাটা সবাই বুঝতে পারছেন তো? এখানে আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। সালফারের সমস্ত লক্ষণ, হুম সালফার দেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। হুম যেহেতু সালফার গরম কাতর, সরিনাম শীত কাতর, হুম সরিনামের গায়ে থেকে একটা দুর্গন্ধ বের হবে, কিন্তু দুর্গন্ধ বেরোচ্ছে না। হুম তারপরও কি আমি সরিনাম ব্যবহার করবো? হ্যাঁ, এটাই তো বলা আছে যে সঠিকভাবে আপনি নির্বাচিত করছেন, সব লক্ষণ অনুযায়ী আপনি সালফারের সকল লক্ষণ অনুযায়ী রোগীকে সালফার দিলেন, দেওয়ার পরও দেখলেন যে কোনো কাজ হইতেছে না, সেই ক্ষেত্রে রোগীকে সরিনাম দিতে হবে। ঠিক আছে? কারণ এটা যেমন ধরেন আমি পরবর্তীতে যখন মানে মহিলাদের সমস্যা নিয়ে আলোচনা করব, তখন দেখবেন যে একটা আছে, আলোচনা করব যে পালসিটিলা সঠিকভাবে নির্বাচিত হওয়ার পরও যদি রুগী ম্যানোরেজিয়া নিয়ে সমস্যা নিয়ে আসে, ম্যানোরেজিয়া সমস্যা নিয়ে আসে, তখন তাকে পালসিটিলা দেওয়া যাবে না। পালসিটিলা না দিয়ে তাকে সেভেনা দিতে হবে। সব লক্ষণ পালসিটিলা, কিন্তু তাকে পালসিটিলা না দিয়ে সেভেনা দিতে হবে। কারণ কি? কারণ হলো পালসিটিলা মহিলাদের যদি মাসিক কম হয়, পরিমাণে কম হয় বা মাসিক বন্ধ থাকে, পালসিটিলা কিন্তু মাসিকটা চালু করে দেয়। অনেকে কিন্তু বাচ্চা নষ্ট করার জন্য কিন্তু মাসিক চালু করে প্রথম অবস্থায় পালসিটিলা দিয়ে। পালসিটিলার কাজ হলো মাসিক বৃদ্ধি করা, মাসিকের পরিমাণ বৃদ্ধি করা। ঠিক আছে? এখন সে আসছেই মাসিকের বেশি পরিমাণে হওয়ার কারণে প্রচুর ব্লিডিং হয়, কিন্তু সব লক্ষণ আপনি পালসিটিলার। এখন যদি তাকে পালসিটিলা দেন, সে তার ব্লিডিং আরও বেড়ে যাবে, তখন তাকে পালসিটিলা না দিয়ে সেভেনা দিতে হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সালফারের আর সরিনামের কিন্তু অনেক সিমটম মিল আছে। কাতরতা কিন্তু বেশি মূল একটা বিষয় না, কাতরতা আমরা নির্বাচন করব, কিন্তু অনেক ক্ষেত্রে ক্রনিক অবস্থায় রুগী হয়তো একসময় গরম কাতর ছিল, পরে কিন্তু শীত কাতর হয়ে গেছে, তার অসুস্থতার কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। এই জন্য কাতরতা অনেক সময় বাদ দিতে হয়। আর এইগুলো হলো মূল কথা। এগুলো কিন্তু অ্যালেন্সকি নোট আপনি খুলেন আজকে, সালফারের অধ্যায়ে যায় আপনি এটা লেখা দেখবেন। ঠিক আছে? এটা হলো আমাদের ব্যর্থতা যখন আসবে, এটা কিন্তু সব কেসে আসবে না। সালফার রুগীকে সালফার দিলে ভালো হবে, এটা কিন্তু স্বাভাবিক কথা। এটা 90% কেসে আপনি পাবেন। 10% কেসে আপনাকে তখন সরিনাম লাগতে পারে। কোন কেসে আপনি ন্যাট্টামিউর দিলেন, লাইকো দিলেন, যেটা নির্বাচিত হলো দিলেন, ভালো হয়ে গেল। এটা কিন্তু 90% বা 95% রুগীদের ক্ষেত্রে একই কথা। কিন্তু 5% রুগীর ক্ষেত্রে আপনার সরিনাম লাগতে পারে, যে সঠিকভাবে নির্বাচন করে ওষুধ দিলেন কিন্তু কাজ করতেছে না, তখন সরিনাম লাগতে পারে। কারণ একুইট রোগ দেখা দিল, জ্বর দেখা দিল, ঠান্ডা লাগলো, সর্দি দেখা দিল, বা যে কোনো সমস্যা দেখা দিল, একুইট সমস্যা, আপনি অ্যার্সেনিক দিলেন বা বেলাডোনা দিলেন বা অন্য যে কোনো ওষুধগুলো আছে এগুলো দিলেন, দিলে ভালো হয়ে গেল। কিন্তু দেখলেন যে আপনারই এক খুব ঘনিষ্ঠ রুগী আসলো যে জ্বরের সমস্যা নিয়ে, আপনি তাকে সব সিমটম দেখলেন বেলাডোনা বা অ্যাকোনাইট দিলেন, রুগী ভালো হইতেছে না, জ্বর কমতেছে না, তখন তাকে সালফার দিতে হবে। সালফার 2-1 ডোজ দিলেন, দেওয়ার পরে হয়তো রুগী ভালো হয়ে যাবে, নাহলে সালফার দেওয়ার পর অ্যাকোনাইট দিলে রুগী সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে। মারাত্মক একুইট রোগের পর যখন রোগীর মধ্যে জৈব প্রক্রিয়ার অভাব দেখা দেয় বা রোগীর ক্ষুধা ফিরে না আসে, তখন সরিনাম ভালো কাজ করে। মারাত্মক একুইট রোগের পর যখন রোগীর মধ্যে জৈব প্রক্রিয়ার অভাব দেখা দেয় বা রোগীর ক্ষুধা ফিরে না আসে, তখন সরিনাম ভালো কাজ করে। এমন অনেকের এই সমস্যাটা দেখা দেয় যে টাইফয়েড জ্বর হয়েছে, টাইফয়েড জ্বর ভালো হওয়ার পরও তার ক্ষুধা ফিরে আসেনি, তার মধ্যে ক্ষুধা মন্দা দেখা দেয়, তার জন্য সরিনাম ভালো কাজ করবে। বা তার ঘুম হচ্ছে না, আগে ঠিক মতন ঘুম হইতো, এখন ঘুম হইতেছে না, তাকে সরিনাম দেন, তার সমস্যা ভালো হয়ে যাবে। অ্যাসিড ক্রাইসো বা সরিনামের মধ্যে পার্থক্য হলো
অ্যাসিড ক্রাইসোতে সুরিনামের মতো উদ্ভিদে কঠিন আবরণ থাকে, মানে যে কোনো শৈলের উদ্ভিদ হোক, এটাতে অ্যাসিড ক্রাইসো এবং সুরিনাম এই দুইটা ওষুধের রোগীদের উদ্ভিদে শক্ত আবরণ দেখা দিবে। উদ্ভিদের উপরে একটা শক্ত আবরণ থাকবে বা খোসা থাকে, খোসা বা কঠিন আবরণ থাকে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো অ্যাসিড ক্রাইসোর উদ্ভিদের আবরণ বা খোসার নিচে প্রচুর পুঁজ থাকে। যদি এই আবরণ বা খোসাটা উঠানো হয় তাহলে এর নিচে প্রচুর পুঁজ থাকে, পুঁজ দেখা দিবে এবং তা থেকে দুর্গন্ধ আসে। কিন্তু সুরিনামের উদ্ভিদের আবরণ বা খোসা নিচে পুঁজ থাকে না, এটা উঠাইলে শুষ্ক থাকে। অ্যাসিড ক্রাইসোর উদ্ভিদের আবরণ বা খোসার নিচে প্রচুর পুঁজ থাকে, তা থেকে দুর্গন্ধ আসে। কিন্তু সুরিনামের উদ্ভিদের আবরণ বা খোসার নিচে পুঁজ থাকে না। অ্যাসিড ক্রাইসো এবং ম্যাজেরিয়ামের মধ্যে পার্থক্য হলো ম্যাজেরিয়াম এবং অ্যাসিড ক্রাইসো উভয় ওষুধেই উদ্ভিদে কঠিন আবরণ বা খোসা থাকে এবং কঠিন আবরণ বা খোসার নিচে পুঁজ থাকে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ম্যাজেরিয়াম মাথার উদ্ভিদে ভালো কাজ করে, ম্যাজেরিয়াম মাথার উদ্ভিদে ভালো কাজ করে, আর অ্যাসিড ক্রাইসোর দেহের যে কোনো অংশের উদ্ভিদে ভালো কাজ করে। ম্যাজেরিয়াম মাথার উদ্ভিদে ভালো কাজ করে আর অ্যাসিড ক্রাইসো দেহের যে কোনো অংশের উদ্ভিদে ভালো কাজ করে। ম্যাজেরিয়ামের রোগীরা হয় খুবই শীতকাতর, ম্যাজেরিয়ামকে বলা হয় লিডিং শীতকাতর সিফিলিটিক মেডিসিন, আর অ্যাসিড ক্রাইসোতে শীতকাতরতা নাই। আবার ম্যাজেরিয়ামের চর্মের সমস্যা ঠান্ডা বাতাসে রাতে বৃদ্ধি পায় এবং জ্বালাপোড়া দেখা দেয়, যা অ্যাসিড ক্রাইসোতে দেখা যায় না। গান পাউডারের প্রধান তিনটি লক্ষণ হলো পুঁজ হওয়া, চর্ম কালো হয়ে যাওয়া, আক্রান্ত অংশে ফুলা ভাব দেখা দেওয়া। গান পাউডারের ক্ষেত্রে আমাদের তিনটা লক্ষণ মনে রাখতে হবে: পুঁজ হওয়া, চর্ম কালো হয়ে যাওয়া, আক্রান্ত অংশে ফুলা। তাদের আক্রান্ত অংশটা কালো হয়ে যায়, কালো হয়ে যাবে, তাতে পুঁজ হবে এবং এটা ফুলে যাবে। যদি চর্ম কালো হয়ে যায়, ফুলে যায় এবং তাতে পুঁজ দেখা দেয় তাহলে গান পাউডার ভালো কাজ করে। শুধু একটা কথা মনে রাখেন, যদি চর্ম কালো হয়ে যায়, ফুলে যায় এবং তার থেকে পুঁজ নির্গত হয় তাহলে গান পাউডার ভালো কাজ করে। উদ্ভিদের চারপাশ কালো হয়ে যাওয়ার প্রধান তিনটি ওষুধ হলো গান পাউডার, গ্রাফাইটিস, কার্বোঅ্যানিমেলিস। উদ্ভিদের চারপাশ কালো হয়ে যাওয়ার প্রধান তিনটি ওষুধ হলো গ্রাফাইটিস, গান পাউডার, কার্বোঅ্যানিমেলিস। আমাদের কাছে যদি এই রুগীটি আসে, তার জন্য আমরা প্রথমে তিনটা ওষুধের কথা চিন্তা করব। যেমন তার উদ্ভিদটা কালো হয়ে গেছে, এটা কিন্তু পুরা কালো না, আরও কালো হবে। এরকম রুগী আসলে প্রথমে আমরা তিনটা ওষুধের কথা চিন্তা করব: গ্রাফাইটিস, গান পাউডার, কার্বোঅ্যানিমেলিস। যদি চর্মটা কালো হয়ে যায়, ফুলে যায় এবং তা থেকে পুঁজ নির্গত হয় তাহলে আমরা তাকে গান পাউডার দিব। উদ্ভিদের চারপাশ কালো হয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রাফাইটিস, কার্বোঅ্যানিমেলিস এবং গান পাউডারের মধ্যে পার্থক্য হলো উদ্ভিদের চারপাশ কালো হয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রাফাইটিস, কার্বোঅ্যানিমেলিস এবং গান পাউডার ভালো কাজ করে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো গ্রাফাইটিসের চর্ম শুষ্ক থাকে, গ্রাফাইটিসের চর্ম শুষ্ক থাকে, ফাটা ফাটা থাকে এবং চর্ম কালো হয়ে যায়। যদি চর্মটা শুষ্ক থাকে, ফাটা ফাটা থাকে এবং চর্মটা কালো হয়ে যায় তাহলে তার ওষুধ হবে গ্রাফাইটিস। কার্বোঅ্যানিমেলিসে চর্ম কালো হয়ে যায় এবং তাতে জ্বালাপোড়া দেখা দেয়, চর্মটা কালো হয়ে যায় এবং তাতে জ্বালাপোড়া দেখা দেয়। আর গান পাউডারে চর্ম কালো হয়ে যায়, ফুলে যায় এবং তাতে পুঁজ দেখা দেয়। এই পার্থক্যটা সবাই ভালোভাবে মনে রাখবেন। আগামী ক্লাসে আমি একটা বাস্তব কেস দেখাবো ইনশাআল্লাহ। পায়ে একটা বড় ক্ষত দেখাবো, আপনারা এটা ওষুধ নির্বাচন করবেন। এই পার্থক্য থেকে কিন্তু কেসটা আসবে, খুব সুন্দর কেস। মনে রাখতে হবে কার্বোঅ্যানিমেলিসে জ্বালাপোড়া থাকে, যা গ্রাফাইটিসে এবং গান পাউডারে থাকে না। এই তিনটা ওষুধের মধ্যে কার্বোঅ্যানিমেলিসে জ্বালাপোড়া থাকে, গ্রাফাইটিসে এবং গান পাউডারে জ্বালাপোড়া থাকে না। ক্লিনিক্যাল টিপস: বারবার পুঁজ হওয়ার প্রবণতা দেখা দিলে এবং তার সাথে প্রচণ্ড ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিলে ইনসুলিনাম ভালো কাজ করে। যদি কারো বারবার পুঁজ হওয়ার প্রবণতা দেখা দেয় এবং তার সাথে প্রচণ্ড ক্লান্তি এবং দুর্বলতা দেখা দেয় তাহলে ইনসুলিনাম ভালো কাজ করে। ধরুন কেউ ফিস্টুলা সমস্যা নিয়ে আসছে, এই ফিস্টুলাতে তার কিছুদিন পর পর পুঁজ হয়। এখানে কিন্তু বাংলাদেশে অনেক রুগী আছে এরকম ফিস্টুলা সমস্যায় ভুগতেছে। তারা কিন্তু অপারেশন করায়, অপারেশন করার পরে আবার দেখা দেয়,
বর্তমানে প্রচুর পেশেন্ট আছে এমন। এখন কোনো রোগী এসে বললো যে আমার ফিস্টুলায় কিছুদিন পর পরই পুজ হয়, ঠিক আছে, আর এই পুজ যখন হয় তখন প্রচণ্ড ক্লান্তি দেখা দেয় এবং দুর্বলতা দেখা দেয়, তখন আমরা তাকে নিশ্চিন্তে ইনসুলিন নাম দিতে পারবো। মানে কার্বোবেস এবং কার্বো এলিমিনিসে দুইটি বিষয় দেখা যায়, এক প্রচণ্ড জ্বালা পোড়া এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হওয়া। কার্বোবেজের রোগীদেরও প্রচণ্ড জ্বালা পোড়া দেখা দেয়, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। আবার কার্বো এনিমিলিসেও প্রচণ্ড জ্বালা পোড়া দেখা দেয়, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। এই দুইটা ঔষধের কিন্তু একই সিমটম। এখন আমাদেরকে জানতে হবে এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্যটা কি। এদের মধ্যে পার্থক্য হলো কার্বোবেজের রোগীদের চর্ম আক্রান্ত হলে নীলচে ভাব দেখা দেয়। কার্বোবেজের রোগীদের চর্ম আক্রান্ত হলে নীলচে ভাব দেখা দেয়, মানে কার্বোবেজের রোগীদের উদ্ভিদের চারপাশটা নীল হয়ে যাবে। আর কার্বো এনিমিলিসের রোগীদের চর্ম আক্রান্ত হলে কালচে ভাব দেখা দেয়, তাদের আক্রান্ত চর্মটা কালো হয়ে যাবে। কার্বোবেজে নীল হয়ে যাবে, কার্বো এনিমিলিসে চর্মটা কালো হয়ে যাবে। একবারে সহজ পার্থক্য। যদি কেউ মানে কোনো উদ্ভিদে প্রচণ্ড জ্বালা পোড়া নিয়ে আসলো, তা থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়, এর সাথে চর্মটা নীল হয়ে যায়, তাহলে তার ওষুধ হবে কার্বোবেজ। আরেকজন রোগী যদি তার উদ্ভিদে প্রচণ্ড জ্বালা পোড়া নিয়ে আসে, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়, এর সাথে তার চর্মটা কালো হয়ে যায়, তাহলে তার ওষুধ হবে কার্বো এনিমিলিস। বিশেষ করে বৃদ্ধদের চর্ম যদি কালো হয়ে যায় তাহলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। যাদের রক্ত সঞ্চালন দুর্বল, বিশেষ করে বৃদ্ধদের চর্ম যদি কালো হয়ে যায় তাহলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। রক্ত সঞ্চালন সঠিকভাবে না হওয়ার কারণে কারো চর্ম যদি কালো হয়ে যায়, তাদের জন্য কার্বো এনিমিলিস ভালো কাজ করবে। কার্বো এনিমিলিসের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। চর্মের কালো ভাব এবং জ্বালা পোড়া, চর্মের যে কোনো সমস্যা দেখা দেয়, এর সাথে যদি চর্মটা কালো হয়ে যায় এবং তাতে জ্বালা পোড়া দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে কার্বো এনিমিলিস। স্তন টিউমারে এবং ক্যান্সারে গ্ল্যান্ড পাথরের ন্যায় শক্ত হয়ে যাওয়ার সাথে জ্বালা পোড়া দেখা দিলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। যদি কারো স্তনে টিউমার দেখা দেয় এবং ক্যান্সারে গ্ল্যান্ড পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, তার যে কোনো ক্যান্সার দেখা দেয়, এই ক্যান্সারের সাথে যদি যে গ্ল্যান্ডগুলো আছে আশেপাশে, এই গ্ল্যান্ডগুলো যদি পাথরের ন্যায় শক্ত হয়ে যায় এবং এর সাথে জ্বালা পোড়া থাকে, তাহলে তার ওষুধ হবে কার্বো এনিমিলিস। মাসিকের সময় প্রচণ্ড ক্লান্তি দেখা দিলে কার্বো এনিমিলিস ভালো কাজ করবে। যৌনাঙ্গ বা জরায়ুর ক্যান্সারে অভ্যন্তরীণ জ্বালা পোড়া দেখা দিলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। যদি কারো যৌনাঙ্গ বা জরায়ুতে ক্যান্সার দেখা দেয়, এর সাথে তার ভিতরে ভিতরে জ্বালা পোড়া দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে কার্বো এনিমিলিস। সেক্রামে জ্বালাকর ব্যথা দেখা দিলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। আমাদের কোমরে যে পিছনের দিকে সেক্রামটা আছে, সেক্রামে জ্বালা পোড়া দেখা দিলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। জয়েন্টগুলো সহজে মচকে যাওয়ার প্রবণতা দেখা দিলে, যেমন পায়ের গোড়ালি, তাহলে কার্বো এনিমিলিস ভালো কাজ করে। জয়েন্টগুলো সহজে মচকে যাওয়ার প্রবণতায় কার্বো এনিমিলিস এবং নিডাম্পাল ভালো কাজ করে। যাদের জয়েন্টগুলো সহজে মচকে যায়, তারা হাঁটতেছে, হঠাৎ করে তাদের পাও মচকে গেল, এটা যদি তাদের একটা প্রবণতা থাকে, মানে অল্পতেই তাদের পা মচকে যায়, তাহলে তাদের জন্য কার্বো এনিমিলিস এবং নিডাম্পাল ভালো কাজ করে। এদের মধ্যে পার্থক্য হলো আঘাত পাওয়ার পর জয়েন্টগুলো সহজে মচকে যাওয়ার প্রবণতায় নিডাম্পাল ভালো কাজ করে। কেউ যদি পায়ের গোড়ালিতে ব্যথা পায়, আঘাত পায়, এরপর থেকে যদি তার পায়ের গোড়ালি মচকে যাওয়ার প্রবণতা দেখা দেয়, সহজেই মচকে যাওয়ার প্রবণতা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে নিডাম্পাল, মানে আঘাতের ফলে। আর ধাতুগত দুর্বলতার কারণে জয়েন্টগুলো সহজে মচকে যাওয়ার প্রবণতায় কার্বো এনিমিলিস ভালো কাজ করে। যদি কারো ধাতুগত দুর্বলতা, শারীরিক গঠনগত দুর্বলতার কারণে সহজেই মচকে যাওয়ার প্রবণতা দেখা দেয়, তাহলে তাদের জন্য কার্বো এনিমিলিস ভালো কাজ করে। গ্রাফাইটিস, চর্ম খুব শুষ্ক এবং অমসৃণ হলে এটি সোরিক গ্রাফাইটিস। গ্রাফাইটিস কিন্তু 3টা মায়োজনকেই কভার করে। চর্ম যদি খুব শুষ্ক থাকে এবং অমসৃণ হয়, তাহলে এটা হবে সোরিক গ্রাফাইটিস। চর্ম কালো হওয়া এবং গোলাকার স্পট দেখা দেওয়া, আঠালো এবং পানি নেয় এবং মধুর নেয় স্রাব নির্গত হওয়া সাইকোটিক গ্রাফাইটিস। চর্মটা কালো হয়ে যায়, গোলাকার স্পট দেখা দেয়, আঠালো বা পানি নেয় বা মধুর নেয় স্রাব নির্গত হয়, সেটা হবে সাইকোটিক গ্রাফাইটিস। আর চর্মে ফাটা ফিশার দেখা দেওয়া সিফিলিটিক গ্রাফাইটিস। রেকটাম ফিশারের ক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস খুব ভালো কাজ করে।
গ্রাফাইটিসের 3টি কি নোট হলো শীতকাতরতা, মোটা হয়ে যাওয়ার প্রবণতা, কোষ্ঠকাঠিন্য। গ্রাফাইটিসের ক্ষেত্রে এই 3টা কথা মনে রাখলে কিন্তু আমরা গ্রাফাইটিস ব্যবহার করতে পারবো। গ্রাফাইটিসের রোগীরা হবে শীতকাতর, তারা মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকবে এবং তারা কোষ্ঠকাঠিন্য ভোগে। ডাক্তার ন্যাশ বলেন যে কোনো রোগে নিম্নোক্ত 2টি লক্ষণ থাকলে গ্রাফাইটিস ব্যবহার হয়। মানে নিচে 2টা লক্ষণ থাকলে আমরা নিশ্চিন্তে গ্রাফাইটিস দিতে পারবো। এটা ডাক্তার ন্যাশের কথা। 1. মোটা হয়ে যাওয়ার প্রবণতা। 2. মধুন্নে আঠালো স্রাবযুক্ত উদ্বেগ দেখা দেওয়া। মধুন্নে আঠালো স্রাবযুক্ত উদ্বেগ দেখা দেওয়া। যদি কারো মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়, এর সাথে যদি তার শরীরে উদ্বেগ দেখা দেয় এবং তা থেকে মধুন্নে আঠালো স্রাব নির্গত হয়, তাহলে আমরা তাকে নিশ্চিন্তে গ্রাফাইটিস দিতে পারবো। মনে রাখতে হবে গ্রাফাইটিসের চুলকানি ঠান্ডা প্রয়োগে উপশম হয়। গ্রাফাইটিসের চুলকানি ঠান্ডা প্রয়োগে উপশম হয়। কিলয়েড বা সিজার বা অপারেশনের স্থান যদি কালো হয়ে যায়, চর্ম যদি অমসৃণ হয় এবং তা থেকে আঠালো পানির ন্যায় বা মধুর ন্যায় স্রাব নির্গত হয়, তাহলে গ্রাফাইটিস ভালো কাজ করে। কিলয়েড বা সিজার বা অপারেশনের স্থান যদি কালো হয়ে যায়, চর্ম যদি অমসৃণ হয় এবং তা থেকে আঠালো পানির ন্যায় বা মধুর ন্যায় স্রাব নির্গত হয়, তাহলে গ্রাফাইটিস ভালো কাজ করে। মনে রাখতে হবে গ্রাফাইটিস চোখের পাতার একজিমার শ্রেষ্ঠ ওষুধ। ডাক্তার ন্যাশ বলেন গ্রাফাইটিস চোখের পাতার একজিমার শ্রেষ্ঠ ওষুধ। যদি কারো চোখের পাতায় একজিমা দেখা দেয়, তাদের জন্য গ্রাফাইটিস খুব ভালো কাজ করবে। তারপরের স্থান হলো স্ট্যাবিসেগ্রিয়া। গ্রাফাইটিস হলো প্রথম ওষুধ, তারপরের ওষুধ হলো স্ট্যাবিসেগ্রিয়া। লক্ষণ অনুযায়ী এদের মধ্যে পার্থক্য করে নিতে হবে। কোস্টিকাম। যদি কিলয়েড বা সিজার বা অপারেশনের স্থানে সংকোচনশীল অনুভূতি দেখা দেয়, তাহলে কোস্টিকাম ভালো কাজ করে। যদি কারো শরীরে কিলয়েড দেখা দেয় বা সিজার করার পর বা অপারেশন করার পর সেই স্থানে সংকোচনশীল অনুভূতি দেখা দেয়, মানে সংকুচিত হয়ে যাচ্ছে এমন একটা অনুভূতি দেখা দেয়, তাহলে কোস্টিকাম ভালো কাজ করে। এটি একবার বন্ধ হয়ে যায় আবার খুলে যায়, এভাবে বারবার দেখা দেয়। এতে জ্বালাপোড়া, কাঁচা হাজাভাব এবং ক্ষতকর বেদনা দেখা দেয়। যদি কারো সিজার করার পর বা অপারেশন করার পর সেই স্থানে সংকোচনশীল অনুভূতি দেখা দেয়, এর সাথে যদি রোগী বলে এটা একবার বন্ধ হয়ে যায় আবার খুলে যায়, এভাবে বারবার হয়। এর সাথে যদি জ্বালাপোড়া থাকে, কাঁচা হাজা ভাব থাকে, মানে কাঁচা হয়ে আছে এমন একটা ভাব থাকে এবং ক্ষতবোধ বেদনা দেখা দেয়, মানে স্পর্শকাতর বেদনা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে কোস্টিকাম। একটা কেস, ডাক্তার এলএম খান স্যারের একটি কেস। একজন রোগীর গল ব্লাডারে বড় একটি স্টোন হয়, এই জন্য তাকে অপারেশন করে তার গল ব্লাডারটি ফেলে দিতে হয়। গল ব্লাডারে বড় একটা স্টোন দেখা দেয়, এই কারণে অপারেশন করে তার গল ব্লাডারটি ফেলে দিতে হয়। কিন্তু গল স্টোন অপারেশন করে ফেলে দেওয়ার পর তার গল ব্লাডারের স্থানে প্রচুর জ্বালাকর ব্যথা দেখা দেয়। ডাক্তার এলএম খান স্যার তাকে বিভিন্ন দিক বিচার করে কয়েকবার ওষুধ দেওয়ার পরেও কোনো উপকার হচ্ছিল না। এতে ডাক্তার এলএম খান স্যার আশ্চর্য হয়ে যায়, মানে লক্ষণ অনুযায়ী তাকে ওষুধ দেওয়ার পরেও সে আরোগ্য হচ্ছে না। তিনি বুঝতে পারছিলেন না গল ব্লাডার ফেলে দেওয়ার পর কেন ওই স্থানে ব্যথা হচ্ছে। তার গল ব্লাডারে ব্যথা হচ্ছে, এটা কারণে তার গল ব্লাডারে ফেলে দিছে, দেওয়ার পরও কেন সেই স্থানে ব্যথা হবে, এটা তিনি বুঝতে পারছিলেন না। চিন্তা করে তিনি বুঝতে পারলেন গল ব্লাডার ফেলে দেওয়ার সময় ডাক্তার লেজার দিয়ে গল ব্লাডারের স্থান পুড়েছিলেন, তার প্রভাবে এই ব্যথা হতে পারে। গল ব্লাডারের স্থান পুরা হয়েছিল, তার প্রভাবে তার এই ব্যথা হতে পারে। ডাক্তার এলএম খান স্যার চিন্তা করে এটা বের করলেন। তখন ডাক্তার এলএম খান স্যার তাকে কোস্টিকাম দেন, এতে রোগী সম্পূর্ণ আরোগ্য হন। আমরা যদি বোরিক ম্যাথামেটিকাতে দেখি, সেখানে লেখা আছে জেনারেলিটিস, ইনজুরিস, বার্নস ফেল টু হিল অর ইল ইফেক্টস। এখানে কিন্তু 2টা মাত্র মেডিসিন আছে, কার্বলিক অ্যাসিড এবং কোস্টিকাম। পুড়ে যাওয়া বা আঘাতের পর যদি সেটা ভালো না হয় বা এটা খারাপ প্রভাব থেকে যায়, তাহলে মাত্র 2টা মেডিসিন, কার্বলিক অ্যাসিড এবং কোস্টিকাম। কোস্টিকামে জ্বালাপোড়া থাকে আর কার্বলিক অ্যাসিডে ওই স্থান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। কোটনটিক, কোটনটিকের চর্ম খুবই স্পর্শকাতর হয়, এই জন্য তারা স্কেচ সহ্য করতে পারে না। কোটনটিকের রোগীদের চর্ম খুবই স্পর্শকাতর হয়, এই জন্য তারা স্কেচ সহ্য করতে পারে না, মানে চুলকাইলেও তারা চুলকাইতে পারে না, তাদের চর্ম এত স্পর্শকাতর থাকে। কিন্তু চর্মে অভ্যন্তরীণভাবে জ্বালাতন দেখা দেয়, এই জন্য তারা হালকা স্পর্শে আরাম পায়। চুলকাইতে পারে না, কিন্তু তাদের চর্মের ভিতরে একটা জ্বালাতন দেখা দেয়, মানে এই জন্য তারা হালকা করে স্পর্শ করে, এতে তারা আরাম পায়। এদের উদ্বেগ ফুসকাময় হয়,
মিষ্টি খেলে তাদের চুলকানি বৃদ্ধি পায়। যদি তারা মিষ্টি খায় তাহলে তাদের চুলকানি বৃদ্ধি পায়। ক্রোটনটিকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তাদের চর্মরোগটা থাকবে অত্যন্ত স্পর্শকাতর, মানে তাদের চর্মটা থাকবে অত্যন্ত স্পর্শকাতর, হালকা স্পর্শে তাদের আরাম লাগে। মিষ্টি খেলে তাদের চুলকানি বৃদ্ধি পায়। বাচ্চারা যদি একবারে অনেক মলত্যাগ করে, কিছুক্ষণ পর আবার একসাথে অনেক মলত্যাগ করে, আবার কয়েক সেকেন্ড পর একসাথে অনেক মলত্যাগ করে, যেন কোনো সুইচ টিপ দিলে বের হয়ে আসে আবার বন্ধ হয়ে যায়, আবার সুইচ দিলে আবার বের হয়ে আসে, এমন লক্ষণে ক্রোটনটিক ভালো কাজ করে। আমরা ম্যাথমেটিক্যাতে পড়ছিলাম যে হাঁসের পায়খানার মতো একবারে অনেক মলত্যাগ করে, করার পর বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর আবার অনেকগুলো মলত্যাগ করে। এই লক্ষণে ক্রোটনটিক ভালো কাজ করে। ইনফ্যান্ট ডায়রিয়ায় এই লক্ষণে ক্রোটনটিক ভালো কাজ করে, বিশেষ করে খাওয়া বা পান করার পর উদ্রাময় দেখা দিলে। খাওয়া বা পান করার পর উদ্রাময় দেখা দিলে ক্রোটনটিক ভালো কাজ করে। গোসলের পর যদি চুলকানি বা আমবাত দেখা দেয় তাহলে ববিষ্টা ভালো কাজ করে। গোসলের পর যদি চুলকানি বা আমবাত দেখা দেয় তাহলে ববিষ্টা ভালো কাজ করে। অনেক পেশেন্ট আছে যারা এসে বলবে যে আমি গোসল করলেই আমার চুলকানি শুরু হয়ে যায় বা শরীর ফুলে যায়, বিছা হাইটা গেলে যেভাবে শরীর ফুলে যায়, তাদের জন্য ববিষ্টা ভালো কাজ করবে। এটা ঠান্ডা বা গরম পানি যাই হোক না কেন, সে গরম পানিতে গোসল করুক বা ঠান্ডা পানিতে গোসল করুক, গোসল করলে তার চুলকানি বৃদ্ধি পায় বা আমবাত দেখা দেয়, আর্টিকেরিয়া যেটা। এছাড়াও গরমে বা বিছানার গরমে আবেগের উত্তেজনার ফলে ভারী যন্ত্রপাতি চর্মে লাগার ফলে চুলকানি বা আমবাত দেখা দিলে ববিষ্টা ভালো কাজ করে। যদি বিছানার গরমে আবেগের উত্তেজনার ফলে যখন তারা আবেগগতভাবে উত্তেজিত হয় বা ভারী যন্ত্রপাতি চর্মে লাগার ফলে চুলকানি বা আমবাত দেখা দিলে ববিষ্টা ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: কক্সিসের অগ্রভাগে উদ্বেগ দেখা দিলে এবং তাতে অসহ্যনীয় চুলকানি দেখা দিলে ববিষ্টা ভালো কাজ করে। কক্সিসের মানে আমাদের একবারে রেকটামের পাশে এই কক্সিসটা থাকে, যদি কক্সিসের অগ্রভাগে উদ্বেগ দেখা দেয় এবং তাতে অসহ্যনীয় চুলকানি দেখা দেয় তাহলে ববিষ্টা ভালো কাজ করে, বিশেষ করে ছত্রাকের সংক্রমণ বা ক্রনিক একজিমায়। যদি ক্রনিক একজিমায় অসহ্যনীয় চুলকানি দেখা দেয় আর সেটা যদি কক্সিসের অগ্রভাগে হয় তাহলে তার জন্য ববিষ্টা খুব ভালো কাজ করবে। এখন আমরা একুইড চর্মরোগের 5টা মেডিসিন নিয়ে আলোচনা করব। একুইড চর্মের চুলকানিতে ব্যবহৃত প্রধান 5টি ওষুধ হলো রাজবেন, ফেগোফাইরাম, ওলিয়ান্ডার, ক্রোটনটিক, জুগনাস সিনেরিয়া। রাজবেন, ফেগোফাইরাম, ওলিয়ান্ডার, ক্রোটনটিক, জুগনাস সিনেরিয়া। চুলকানি যদি গরম প্রয়োগে উপশম হয় তাহলে রাজবেন ভালো কাজ করে। চুলকানি যদি গরম প্রয়োগে উপশম হয় তাহলে রাজবেন ভালো কাজ করে। কারো হঠাৎ করে চুলকানি দেখা দিছে, মানে এটা একুইড, ক্রনিক না, হঠাৎ করে কোনো কারণে তার চুলকানি দেখা দিছে, আর এই চুলকানি যদি গরম প্রয়োগে উপশম হয় তাহলে তার ওষুধ হবে রাজবেন। চুলকানি যদি ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে ফেগোফাইরাম ভালো কাজ করে। কেউ বাইরে গেছে, রোদ লাগছে, তার প্রচণ্ড চুলকানি দেখা দিচ্ছে এবং ঠান্ডা প্রয়োগে যদি সেটা উপশম হয় তাহলে তার ওষুধ হবে ফেগোফাইরাম। চুলকানি যদি কাপড় খোলার পর বৃদ্ধি পায় এবং চর্ম স্পর্শকাতর হয় তাহলে ওলিয়ান্ডার ভালো কাজ করে। চুলকানি যদি কাপড় খোলার পর বৃদ্ধি পায় এবং চর্ম স্পর্শকাতর হয় তাহলে ওলিয়ান্ডার ভালো কাজ করে। চর্ম যদি খুবই স্পর্শকাতর হয় এই জন্য তারা স্কেচ সহ্য করতে পারে না এবং হালকা স্পর্শে আরাম পায় তাহলে ক্রোটনটিক ভালো কাজ করে। চর্ম যদি খুবই স্পর্শকাতর হয় এই জন্য তারা স্কেচ সহ্য করতে না পারে এবং হালকা স্পর্শে আরাম পায় তাহলে ক্রোটনটিক ভালো কাজ করে। গরমের কারণে যদি চর্মে চুলকানি দেখা দেয় এবং চর্ম লাল হয়ে যায় তাহলে জুগনাস সিনেরিয়া ভালো কাজ করে। গরমের কারণে যদি চর্মের চুলকানি দেখা দেয় এবং চর্ম লাল হয়ে যায় তাহলে জুগনাস সিনেরিয়া ভালো কাজ করে। এখন আমরা টিকার কুফলে ব্যবহৃত ওষুধ নিয়ে আলোচনা করব। নেভার বিন ওয়েল সিন্স আফটার ভ্যাকসিনেশন, মানে টিকা দেওয়ার পরে যে সকল সমস্যা দেখা দেয় এর কিছু চিকিৎসা নিয়ে আলোচনা করবো। টিকা দেওয়ার পর চর্ম নীল বা সবুজ হয়ে গেলে লিডাম্পাল ভালো কাজ করে। টিকা দেওয়ার পর চর্ম নীল বা সবুজ হয়ে গেলে লিডাম্পাল ভালো কাজ করে। কেউ টিকা দিচ্ছে, টিকা দেওয়ার পর চর্মটা নীল হয়ে গেল বা সবুজ হয়ে গেল তাহলে তার ওষুধ হবে লিডাম্পাল। টিকা দেওয়ার পর হার্পেটিক বা ভেসিকুলার ইরাপশন দেখা দিলে থুজা এবং ম্যাজেরিয়াম ভালো কাজ করে। টিকা দেওয়ার পর হার্পেটিক
বা ভেসিকুলার ইরাপশন দেখা দিলে থুজা এবং মেজেরিয়াম ভালো কাজ করে। টিকা দিল, টিকা দেওয়ার পর তার ভেসিকুলার ইরাপশন, এগুলো হলো ভেসিকুলার ইরাপশন এমন হবে, এমন কোনো উদ্বেগ দেখা দিল, তাহলে তার জন্য থুজা এবং মেজেরিয়াম ভালো কাজ করবে। টিকা দেওয়ার পর ফুসকুড়ি বা ফোড়া দেখা দিলে এবং তা থেকে পানি নেয় স্রাব নির্গত হলে সাইলেশিয়া ভালো কাজ করে। টিকা দেওয়ার পর ফুসকুড়ি বা ফোড়া দেখা দিলে এবং তা থেকে পানি নেয় স্রাব নির্গত হলে সাইলেশিয়া ভালো কাজ করে। কেউ টিকা দিল, টিকা দেওয়ার পরে তার এমন একটা ফোড়া দেখা দিল এবং তা থেকে যদি স্রাব নির্গত হয় তাহলে সাইলেশিয়া ভালো কাজ করে। তাহলে বাচ্চাদের এমন টিকা দেওয়ার পরে যদি ফোড়া দেখা দেয় এবং তা থেকে যদি পানি নেয় স্রাব নির্গত হয় তাহলে তার ওষুধ হবে সাইলেশিয়া। আমরা টিকা দেওয়ার খারাপ প্রভাবে শুধু আমরা থুজা দিব না, লক্ষণ অনুযায়ী ওষুধ দিব, তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্টটা পাবো। টিকা দেওয়ার পর শ্বাস প্রশ্বাসে এবং চর্মের সমস্যা যেমন গোলাকার স্পট দেখা দিলে বা আমবাত দেখা দিলে বেসিলিনাম ভালো কাজ করে। টিকা দেওয়ার পর শ্বাস প্রশ্বাসে এবং চর্মের সমস্যা যেমন গোলাকার স্পট দেখা দিলে বা আমবাত দেখা দিলে বেসিলিনাম ভালো কাজ করে। কেউ টিকা দিল, টিকা দেওয়ার পরে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিল, শ্বাসকষ্ট দেখা দিল বা হাঁপানির সমস্যা দেখা দিল, তাহলে তার ওষুধ হবে বেসিলিনাম। বা টিকা দেওয়ার পর যদি কারো আমবাত দেখা দেয়, এমন শরীরে আমবাত দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে বেসিলিনাম। বা গোলাকার স্পট দেখা দিল, তাহলে তার ওষুধ হবে বেসিলিনাম। টিকা দেওয়ার পর চর্মের শুষ্কতা দেখা দিলে এর সাথে চুলকানি থাকতেও পারে, নাও থাকতে পারে। বা শিশুদের একজিমা দেখা দিলে স্কুকাম চাক ভালো কাজ করে। মানে টিকা দেওয়ার পর যদি চর্ম একবার শুষ্ক হয়ে যায়, এর সাথে চুলকানি থাকুক বা না থাকুক, বা শিশুদের একজিমা দেখা দিলে স্কুকাম চাক ভালো কাজ করে। টিকা দেওয়ার পর জয়েন্টে প্রদাহ দেখা দিলে, জয়েন্ট ফুলে গেলে এবং রাস্টক্সের মতো হ্রাসবৃদ্ধি দেখা দিলে স্টেপটোককিন 30 ভালো কাজ করে। টিকা দেওয়ার পর জয়েন্টে প্রদাহ দেখা দিলে, জয়েন্ট ফুলে গেলে এবং রাস্টক্সের মতো হ্রাসবৃদ্ধি দেখা দিলে স্টেপটোককিন ভালো কাজ করে। টিকা দেওয়ার পর পুষ্টিহীনতা, ক্ষীণতা এবং দুর্বলতা দেখা দিলেও স্টেপটোককিন ভালো কাজ করে। টিকা দেওয়ার পর যদি কারো শরীর শুকায় যায়, ক্ষীণতা দেখা দেয় বা শরীরে পুষ্টিহীনতা দেখা দেয় এবং দুর্বলতা দেখা দেয়, তাদের জন্য স্টেপটোককিন ভালো কাজ করবে। করোনা টিকার খারাপ প্রভাব দূর করতে বেরোলিনিয়াম ভালো কাজ করে। করোনা টিকার খারাপ প্রভাব দূর করতে বেরোলিনিয়াম ভালো কাজ করে। টিকা দেওয়ার পর মাথায় একজিমা বা উদ্বেদে চুলকানি দেখা দিলে মেজেরিয়াম ভালো কাজ করে। যদি টিকা দেওয়ার পর কারো মাথায় একজিমা দেখা দেয় বা তার উদ্বেদে চুলকানি দেখা দেয়, তাহলে মেজেরিয়াম ভালো কাজ করবে। টিকা দেওয়ার ফলে শুষ্ক আঁশযুক্ত চর্বিযুক্ত হামের ন্যায় উদ্বেদ দেখা দিলে মেলেন্ড্রেনিয়াম ভালো কাজ করে। মেলেন্ড্রেনিয়ামের সমস্যা ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায়। টিকা দেওয়ার পর ব্যথাহীন উদ্রাময় বা এরিসিপ্লাস দেখা দিলে এপিস মেলিফিকা ভালো কাজ করে। টিকা দেওয়ার পর ব্যথাহীন উদ্রাময় বা এরিসিপ্লাস দেখা দিলে এপিস মেলিফিকা ভালো কাজ করে। স্যার এখানে একটা কথা বলুন। হ্যাঁ বলেন। স্যার তো যে করোনার টিকার যে ইয়েটা, এটা ভ্যারোলিনাম, যদি এটা কি তাহলে সবারই ইয়ে করা উচিত নাকি সিমটম যদি আসে তখন? এখন যদি মনে করেন টিকা দেওয়ার পরে তার ওই যে বললো যে সেক্সুয়াল সমস্যা দেখা দিল, হ্যাঁ সেক্সুয়াল দুর্বলতা দেখা দিল, এক্ষেত্রে কিন্তু বেরোলিনিয়াম আসবে। আরেকটা স্পেসিফিক আছে যে তাদের জাইগোটিক মানে একটা হাড়ে ব্যথা দেখা দেয় করোনা টিকা দেওয়ার পরে, তাদের জন্য ভালো কাজ করবে। অনেকের করোনা টিকা দেওয়ার পর জ্বরে ভুগছে, তাদের জন্য বেরোলিনাম ভালো কাজ করবে। আরো কিছু রোগী দেখা গেছে যে স্মরণ শক্তি কমে গেছে করোনা টিকা দেওয়ার পর, হ্যাঁ, তাহলে তাদের জন্য বেরোলিনাম ভালো কাজ করবে। এটা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বলছেন, আবার ডাক্তার গৌরাঙ্গ গাইক উনিও বলছেন। ওনারা তো মনে করেন করোনার পর অনেক পেশেন্ট দেখছেন, করোনা আক্রান্ত রোগীদেরকেও দেখছেন, এটা তাদের অভিজ্ঞতা আর কি। কারণ এটা তো আর ম্যাথমেটিক্যাতে আসেনি, এটা তাদের অভিজ্ঞতার মাধ্যমে এটা জানতে পারছি। দুইজন ডাক্তারই বলছেন এই কথা। টিকা দেওয়ার পর ব্যথাহীন উদ্রাময় বা এরিসিপ্লাস দেখা দিলে এপিস মেলিফিকা ভালো কাজ করে। বা টিকা দেওয়ার পর শোধ বা হুলফুটার ন্যায় ব্যথা দেখা দিলে এবং তা ঠান্ডা পেগে উপশম হলে এপিস মেলিফিকা ভালো কাজ করে। টিকা দেওয়ার পর কারো শোধ দেখা দিল বা হুলফুটার ন্যায় ব্যথা দেখা দিল এবং তা যদি ঠান্ডা পেগে উপশম হয়, তাহলে এপিস মেলিফিকা ভালো কাজ করে।
টিকা দেওয়ার পর পক্ষাঘাতের সমস্যা দেখা দিলে বা জলাতঙ্কের টিকা দেওয়ার পর অসুস্থতা দেখা দিলে হাইড্রোফোবিনা বা লাইসিন ভালো কাজ করে। কেউ টিকা দিচ্ছে, টিকা দেওয়ার পর তার হাত পা অবশ হয়ে গেল বা পক্ষাঘাতের সমস্যা দেখা দিল, বা জলাতঙ্কের রেবিস যে টিকাটা আছে এই টিকা দেওয়ার পর তার যে কোনো সমস্যা দেখা দিল, এটা সেক্সুয়াল হোক বা অন্য যে কোনো সমস্যা হোক, তাদের জন্য হাইড্রোফোবিনা বা লাইসিন ভালো কাজ করবে। টিকা দেওয়ার পর পিঠে ব্যথা এবং ইলয়েড জয়েন্টের সমস্যা দেখা দিলে বেরোলিনাম ভালো কাজ করে। টিকা দেওয়ার পর পিঠে ব্যথা এবং ইলয়েড জয়েন্টের সমস্যা দেখা দিলে বেরোলিনাম ভালো কাজ করে। টিকা দেওয়ার পর চর্ম কালো হয়ে গেলে এবং তা থেকে হালকা পুঁজ নির্গত হলে গান পাউডার ভালো কাজ করে। টিকা দেওয়ার পর চর্ম যদি কালো হয়ে যায় এবং তা থেকে হালকা পুঁজ নির্গত হয় তাহলে গান পাউডার ভালো কাজ করে। টিকা দেওয়ার ফলে জ্বর, কানের প্রদাহ, বমি, অনিদ্রা এবং বাহ্যিক সমস্যা যেমন চামড়ার উপর ছোট ছোট ফুসকুড়ি, শোথ ইত্যাদি দেখা দিলে ডিপিটি ভালো কাজ করে। মানে ডিপিটি টিকা থেকে কিন্তু এই ওষুধটা তৈরি করা হয়েছে। টিকা দেওয়ার ফলে জ্বর, কানের প্রদাহ, বমি, অনিদ্রা এবং বাহ্যিক সমস্যা যেমন চামড়ার উপর ছোট ছোট ফুসকুড়ি, শোথ ইত্যাদি দেখা দিলে ডিপিটি ভালো কাজ করে। টিকা দেওয়ার পর শ্বাসনালীতে সমস্যা দেখা দিলে এন্টিমটার্ট ভালো কাজ করে। টিকা দেওয়ার পর শ্বাসনালীতে সমস্যা দেখা দিলে এন্টিমটার্ট ভালো কাজ করে। টিকা দেওয়ার পর বিশেষ করে ওপিভি, পোলিও ভ্যাকসিন, পাকস্থলীতে ব্যথা, উড্রাময়, খিঁচুনি, সেতি বা উচ্চ জ্বর দেখা দিলে থুজা ভালো কাজ করে। টিকা দেওয়ার পরে অনেকের সেতি দেখা দেয়, চর্মটা সাদা হয়ে যায় বা উচ্চ জ্বর দেখা দেয়, তাদের জন্য থুজা ভালো কাজ করবে। টিকা দেওয়ার পর পুঁজযুক্ত উদ্ভিদ দেখা দিলে 3টি ওষুধ খুব ভালো কাজ করে: মেজেরিয়াম, স্যালিসিয়া, গান পাউডার। মেজেরিয়াম, স্যালিসিয়া, গান পাউডার এই 3টি ওষুধ টিকা দেওয়ার পর পুঁজযুক্ত উদ্ভিদ দেখা দিলে ভালো কাজ করে। টিকা দেওয়ার পর উদ্ভিদে পুঁজের সাথে আবরণ বা উদ্ভিদের খোসার নিচে পুঁজ দেখা দিলে মেজেরিয়াম ভালো কাজ করে। যদি কারো টিকা দেওয়ার পর উদ্ভিদ দেখা দেয়, উদ্ভিদে পুঁজ থাকে, এর সাথে আবরণ থাকে বা উদ্ভিদের খোসার নিচে পুঁজ দেখা দেয়, তাহলে মেজেরিয়াম ভালো কাজ করে। এটা কিন্তু বেশি দেখা দেয় শিশুদেরকে টিকা দেওয়ার পরে, তাদের মাথায় এই সমস্যাটা দেখা দেয়, মাথায় মোটা আবরণযুক্ত উদ্ভিদ দেখা দেয়, এটা অনেকটা হলুদ দেখা যায়, তাদের জন্য কিন্তু মেজেরিয়াম খুব ভালো কাজ করবে। উদ্ভিদ থেকে পানি নিয়ে পুঁজ নির্গত হলে স্যালিসিয়া ভালো কাজ করে, যেটা আমরা ছবিতে দেখেছিলাম যে ফোড়া থেকে যদি পানি নিয়ে স্রাব নির্গত হয় তাহলে স্যালিসিয়া ভালো কাজ করে। টিকা দেওয়ার পর উদ্ভিদের চারপাশ কালো হয়ে গেলে এবং তার থেকে পুঁজ নির্গত হলে গান পাউডার ভালো কাজ করে। কেউ টিকা দিয়ে আসলো, টিকা দেওয়ার পরে দেখা গেল যে তার চারপাশটা কালো হয়ে গেছে এবং তার থেকে পুঁজ নির্গত হচ্ছে, তাহলে তার ওষুধ হবে গান পাউডার। টিকা দেওয়ার পর যদি রোগীর পূর্বের লক্ষণগুলো ফিরে আসে তাহলে ধাতুগত ওষুধ প্রয়োগ করা ভালো। আপনি কোনো ক্রনিক রোগীকে চিকিৎসা করতেছেন, সে কোনো কারণে কোনো টিকা নিল, টিকা নেওয়ার পরে যদি দেখা যায় যে তার আগে সব লক্ষণ ফিরে আসছে, তখন তাকে ধাতুগত ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। এখন আমরা ব্রণের সমস্যা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুবই সংবেদনশীল ব্রণের কেসে প্রধান 4টি ওষুধ হলো বেলাডোনা, হিপারসাল, কেলিআয়োড, ইউজিনিয়া, জাম্বোস। বেলাডোনা, হিপারসাল, কেলিআয়োড, ইউজিনিয়া, জাম্বোস এই 4টা ওষুধের রোগীদের ব্রণ খুবই সংবেদনশীল হয়, মানে স্পর্শকাতর হয়। বেলাডোনা, ব্রণ যদি লাল হয়, গরম হয় ও স্পর্শের প্রতি সংবেদনশীল হয় কিন্তু পুঁজ উৎপন্ন না হয় তাহলে বেলাডোনা ভালো কাজ করে। ব্রণ যদি লাল হয়, গরম হয় এবং স্পর্শের প্রতি সংবেদনশীল হয় কিন্তু পুঁজ উৎপন্ন না হয় তাহলে বেলাডোনা ভালো কাজ করে। গর্ভাবস্থায় মুখমণ্ডলে ব্রণ বৃদ্ধি পেলেও বেলাডোনা ভালো কাজ করে। গর্ভাবস্থায় মুখমণ্ডলে ব্রণ বৃদ্ধি পেলেও বেলাডোনা ভালো কাজ করে। ফেস ইরাপশন, একনি উইথ রেড, যদি কারো মুখমণ্ডলে ব্রণ দেখা দেয় আর সেটা যদি লাল থাকে, বেলাডোনা একমাত্র মেডিসিন। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে। আরেকটা লক্ষণ হলো ফেস ইরাপশন, একনি, প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন ডিউরিং, যদি কারো গর্ভাবস্থায় মুখমণ্ডলে ব্রণ দেখা দেয় বা ব্রণটা বৃদ্ধি পায় তাহলে তার জন্য বেলাডোনা ভালো কাজ করবে। বেলাডোনা সেকেন্ড গ্রেড আছে, এছাড়া সেবাইন আছে, সারসাভিল আছে, সিপি আছে থার্ড গ্রেডে, বেলাডোনা সেকেন্ড গ্রেডে আছে। হিপারসাল, ব্রণ যদি ঠান্ডা বাতাস ও স্পর্শের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয় এবং ব্রণে হালকা পুঁজ দেখা দেয় তাহলে হিপারসাল ভালো কাজ করে। ব্রণ যদি ঠান্ডা বাতাস ও স্পর্শের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়
এবং ব্রণে হালকা পুজ দেখা দেয় তাহলে হিপারসাল ভালো কাজ করে। বেলাটোনাতে কিন্তু পুজ থাকবে না, লাল থাকবে এবং সংবেদনশীল থাকবে। হিপারসালফে সংবেদনশীল থাকবে কিন্তু তাতে পুজ থাকবে, ঠান্ডা বাতাস তারা সহ্য করতে পারবে না। বয়ঃসন্ধিকালে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে হিপারসালফ এবং পোডোফাইলাম ভালো কাজ করে। যদি কারো বয়ঃসন্ধিকালে মুখমণ্ডলে ব্রণ দেখা দেয় তাহলে তাদের জন্য হিপারসালফ এবং পোডোফাইলাম ভালো কাজ করবে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে ফেস ইরাপশন, একনি, পিউবার্টি অ্যাক্ট, হিপারসালফ, পোডোফাইলাম, মাত্র 2টা মেডিসিন। কেলি আয়োডাটাম, ব্রণ যদি স্পর্শকাতর হয়, বেদনাদায়ক হয় এবং রোগী যদি গরম কাতর হয় তাহলে কেলি আয়োডাটাম ভালো কাজ করে। ব্রণ যদি স্পর্শকাতর হয়, বেদনাদায়ক হয় এবং রোগী যদি গরম কাতর হয় তাহলে কেলি আয়োডাটাম ভালো কাজ করে। কেলি আয়োডাটামের ব্রণ লালও হতে পারে, তাদের ব্রণটা লালও হতে পারে, কিন্তু তাদের স্পর্শকাতর হয় এবং বেদনাদায়ক হয়, রোগী হয় গরম কাতর। ইউজেনিয়া জাম্বোস, ব্রণ যদি স্পর্শকাতর হয়, লাল হয় এবং বেদনাদায়ক হয় বা ব্রণের চারপাশ ব্যথা করে, ইউজেনিয়া জাম্বোস ভালো কাজ করে। যদি কারো ব্রণ স্পর্শকাতর হয়, লাল হয় এবং বেদনাদায়ক হয় বা ব্রণের চারপাশ ব্যথা করে তাহলে ইউজেনিয়া জাম্বোস ভালো কাজ করে। মাসিকের সময় এর বৃদ্ধি দেখা দেয়, ব্রণের কেসে ইউজেনিয়া জাম্বোসের পর কেলি আয়োডাটাম ভালো কাজ করে। ফেস ইরাপশন, একনি, ইন্ডুরেটেড, যদি কারো মুখমণ্ডলে শক্ত ব্রণ দেখা দেয় একমাত্র মেডিসিন ইউজেনিয়া জাম্বোস। ফেস ইরাপশন, একনি, পেইনফুল, যদি কারো মুখমণ্ডলে বেদনাদায়ক ব্রণ দেখা দেয় তাহলে তাদের জন্য আর্নিকা এবং ইউজেনিয়া জাম্বোস ভালো কাজ করে। যে সকল ব্রণের কেসে স্পর্শকাতরতা, লাল ভাব এবং বেদনাদায়ক লক্ষণে বেলাডোনা প্রয়োগ উপকার হয় না সে সকল কেসে ইউজেনিয়া জাম্বোস ভালো কাজ করে। যে সকল ব্রণের কেসে স্পর্শকাতরতা, লাল ভাব এবং বেদনাদায়ক লক্ষণে বেলাডোনা প্রয়োগ উপকার হয় না সে সকল কেসে ইউজেনিয়া জাম্বোস ভালো কাজ করে। বোভিস্টার, বোভিস্টার ব্রণের কেসে 2টি বিষয় মনে রাখতে হবে। আমরা যদি 2টা বিষয় মনে রাখতে পারি তাহলে আমরা বোভিস্টার ব্যবহার করতে পারবো। অতিরিক্ত মেকআপ ব্যবহারের কারণে ব্রণ দেখা দিলে বোভিস্টার ভালো কাজ করে। এক নম্বর হলো অতিরিক্ত মেকআপ ব্যবহারের কারণে ব্রণ দেখা দিলে বোভিস্টার ভালো কাজ করে। বর্তমানে মেয়েরা কিন্তু প্রচুর মেকআপ ব্যবহার করে, তাদের জন্য কিন্তু বোভিস্টার খুব ভালো কাজ করবে। গ্রীষ্মকালে ব্রণ দেখা দিলে বোভিস্টার ভালো কাজ করে। যদি গ্রীষ্মকালে ব্রণ দেখা দেয় তাদের জন্য বোভিস্টার ভালো কাজ করবে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, কসমেটিক্স ফর্ম, একমাত্র মেডিসিন বোভিস্টার। মেকআপ ব্যবহার বা কসমেটিক্স ব্যবহারের কারণে ব্রণ দেখা দিলে বোভিস্টার ভালো কাজ করে। ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, সামার অ্যাগ্রাভেশন, গ্রীষ্মকালে ব্রণ দেখা দিলে বোভিস্টার একমাত্র মেডিসিন। এই 2টা কিন্তু ফাটক রেপার্টরিতে দেওয়া আছে। ক্যালকিয়াস সালফ, ক্যালকিয়াস সালফের ক্ষেত্রে 2টি বিষয় মনে রাখতে হবে। এক নম্বর হলো পুজটা ওপেন থাকবে, তাদের ব্রণে যে পুজটা থাকবে এটা ওপেন থাকবে, মানে পুজ পড়তে থাকবে বা পুজের ব্রণের মুখটা খোলা থাকবে। তাদের স্রাব হয় ক্রিমের মতো অর্থাৎ ঘন, হলদে এবং পিণ্ডময়। তাদের স্রাবটা হবে ক্রিমের মতো অর্থাৎ ঘন হবে, হলদে হবে এবং পিণ্ডময় হয়। যদি স্রাব হলুদ না হয়ে ক্রিমের মতো হয় তাহলেও ক্যালকিয়াস সালফ ভালো কাজ করে, মানে তাদের স্রাবটা ঘন হবে, এটা মনে রাখতে হবে। এটা ক্রিমের মতো হোক বা না হোক। গ্ল্যান্ড ফুলে যাওয়ার সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলেও ক্যালকিয়াস সালফ ভালো কাজ করে। যদি কারো গলার বা গাড়ের গ্ল্যান্ড ফুলে যায়, এর সাথে ব্রণের সমস্যা দেখা দেয়, তাদের জন্য ক্যালকিয়াস সালফ ভালো কাজ করবে। ক্যালকিয়াস সালফের ব্রণে ব্যথা থাকে না, তাদের যে ব্রণগুলো থাকে এই ব্রণে ব্যথা থাকে না। ফেস ইরাপশন, একনি, গ্ল্যান্ডস উইথ সোয়েলিং অফ। সিনথেসিস ল্যাবরেটরিতে 3টা মেডিসিন দেওয়া আছে, ব্রোমিয়াম আছে, ক্যালকিয়াস সালফ আছে, মার্কসল আছে। তাহলে ক্যালকিয়াস সালফের ক্ষেত্রে মনে রাখতে হবে ঘন, হলদে, পুজ নির্গত হবে, তাদের মুখটা খোলা থাকবে। ক্যালকিয়াস সালফের ব্রণ সিস্টিকও হতে পারে, যা থেকে অনেক দিন পর পর ঘন স্রাব নির্গত হতে পারে। অনেকের এমন ব্রণ দেখা দেয় যে ব্রণগুলো শক্ত হয়ে থাকে, এটা থেকে অনেক দিন পর পর পুজ নির্গত হয়। আর এই পুজটা যদি ঘন হলদে হয় তাহলে তার ওষুধ হবে ক্যালকিয়াস সালফ। হিপার সালফ এবং ক্যালকিয়াস সালফের মধ্যে পার্থক্য হলো হিপার সালফের পুজ বের হওয়ার আগে ব্যবহার হয়। হিপার সালফ পুজ বের হওয়ার আগে ব্যবহার হয়, যখন ব্রণে হালকা পুজ দেখা দেয় তখন হিপার সালফ ব্যবহার হয়। আর ক্যালকিয়াস সালফ পুজ বের হওয়ার পরে ব্যবহার হয়।
পুজ বের হওয়ার পর ক্যালকের সাপ ভালো কাজ করে। বারবারিস একিওফোলিয়াম, বারবারিস ভালগারিস না, এটা কিন্তু বারবারিস একিওফোলিয়াম। ব্রণ আরোগ্য হওয়ার পর তার দাগ দূর করার ক্ষেত্রে বারবারিস একিওফোলিয়াম ভালো কাজ করে। ব্রণ আরোগ্য হওয়ার পর তার দাগ দূর করার ক্ষেত্রে বারবারিস একিওফোলিয়াম ভালো কাজ করে। অনেকের দেখা যায় যে ব্রণ চলে গেছে কিন্তু তার দাগটা রয়ে গেছে। তবে মনে রাখতে হবে 70 থেকে 80% কেসে ধাতুগত ঔষধে ব্রণের দাগ চলে যায়। তার লক্ষণ অনুযায়ী যে ওষুধটা দিব ওই ওষুধে কিন্তু তার ব্রণের দাগটাও চলে যাবে, কিন্তু 20 থেকে 30% কেসে তার দাগটা থেকে যেতে পারে। ওই 20 থেকে 30% কেসে বারবারিস একিওফোলিয়াম ভালো কাজ করবে। ব্রণ আরোগ্য হওয়ার পর তার দাগ দূর করার ক্ষেত্রে বারবারিস একিওফোলিয়াম ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: যুবতীদের ব্রণের ক্ষেত্রে বারবারিস একিওফোলিয়াম এবং ক্যালকিরিয়া ফস ভালো কাজ করে। যে সকল যুবতীদের ব্রণ দেখা দেয় তাদের ক্ষেত্রে বারবারিস একিওফোলিয়াম এবং ক্যালকিরিয়া ফস ভালো কাজ করবে। সালফার আয়োডাটাম, বড় ধরনের সিস্টিক ব্রণে সালফার আয়োডাটাম ভালো কাজ করে। সালফার আয়োডাটামে রোগীদের মুখমণ্ডলে বড় ধরনের সিস্টিক ব্রণ দেখা দেয়। এতে চুলকানি, লাল ভাব, শুষ্কতা এবং স্রাব প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। এতে চুলকানি থাকে, লাল ভাব দেখা দেয়, শুষ্কতা দেখা দেয়, শুষ্ক হয়ে থাকে এবং যখন স্রাব নির্গত হয় তখন এই স্রাবটা থাকে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। যে সকল রোগীদের সালফারের লক্ষণ সমষ্টি থাকা সত্ত্বেও উপকার হয় না এবং রোগীর মধ্যে যদি সিস্ট হওয়ার প্রবণতা থাকে তাহলে সালফার আয়োডাটাম ভালো কাজ করে। যে সকল রোগীদের সালফারের লক্ষণ সমষ্টি থাকা সত্ত্বেও উপকার হয় না এবং রোগীর মধ্যে যদি সিস্ট হওয়ার প্রবণতা থাকে তাহলে সালফার আয়োডাটাম ভালো কাজ করে। সালফার আয়োডাটামের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের ব্রণগুলো হবে সিস্টিক ব্রণ, বড় ধরনের বড় বড় ব্রণ হবে। অ্যাস্টেরিয়াস রুবেন্স, অ্যাস্টেরিয়াস রুবেন্সকে থুজার বোন বলা হয়, মানে থুজার সিস্টার বলা হয় অ্যাস্টেরিয়া রুবেন্সকে, কারণ তারা থুজার নে থলথলে এবং মোটা হয়। মানে থুজা আর অ্যাস্টেরিয়া রুবেন্সের অনেক সিমটম মিল আছে। থুজার নে এর সমস্যা সাধারণত বাম পাশে দেখা দেয়, যেমন মুখমণ্ডলের বাম পাশে ব্রণ দেখা দেয় বা বাম স্তন আক্রান্ত হয়। থুজার নে হরমোনেরও সমস্যা দেখা দেয়। যারা থলথলে মোটা এবং বয়সন্ধিকাল থেকে ব্রণের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ এবং পালসিটিলাতে উপকার না হলে অ্যাস্টেরিয়া রুবেন্স ভালো কাজ করে। যদি কোনো রোগী মোটা হয়, থলথলে হয় এবং সে যদি বয়সন্ধিকাল থেকে ব্রণের সমস্যায় ভুগতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকিরিয়া কার্ভ এবং পালসিটিলা খুব ভালো কাজ করে। এখন ক্যালকিরিয়া কার্ভ এবং পালসিটিলাতে যদি উপকার না হয় তখন আমরা অ্যাস্টেরিয়া রুবেন্সের কথা চিন্তা করব। মনে রাখতে হবে অ্যাস্টেরিয়া রুবেন্সের ব্রণের মাথা কালো এবং তলা লাল হতে পারে। ফুলফুট ম্যাথমেটিকাতে লেখা আছে অ্যাস্টেরিয়া রুবেন্সের ব্রণের মাথা কালো থাকে এবং তলাটা লাল থাকে। পাঠক ল্যাবরেটরিতে দেওয়া আছে ইরাপশন টেন্ডেন্সি টু একনি ব্ল্যাক। যদি কারো ব্রণগুলো কালো হয় তাহলে আর্সেনিক অ্যালবাম এবং অ্যাস্টেরিয়া রুবেন্স ভালো কাজ করে। ক্যালিব্রোমেটাম, ব্রণ যদি শক্ত হয়ে থাকে, লালচে বা নীলচে রং ধারণ করে, পুঁজযুক্ত হয় এবং ব্রণ মুখমণ্ডলে, বুকে, কাঁধে দেখা দেয়। ব্রণ চলে যাওয়ার পর কুৎসিত চিহ্ন দেখা দেয়, মানে ব্রণ ভালো হয়ে যাওয়ার পর একটা খারাপ ধরনের চিহ্ন বাকি থাকে যা দেখতে খারাপ লাগে। কু অভ্যাসে অভ্যস্ত যুবকদের এই ধরনের ব্রণ হলে ক্যালিব্রোমেটাম ভালো কাজ করে। কু অভ্যাসে অভ্যস্ত যুবকদের এই ধরনের ব্রণ হলে ক্যালিব্রোমেটাম ভালো কাজ করে। অর্থাৎ যারা অতিরিক্ত হস্তমৈথুন করে এই ধরনের যুবকদের যদি শক্ত ব্রণ দেখা দেয়, লালচে বা নীলচে ব্রণ আকার ধারণ করে, ব্রণগুলো পুঁজযুক্ত হয় এবং ব্রণ মুখমণ্ডলে, বুকে, কাঁধে দেখা দেয় আর ব্রণগুলো ভালো হয়ে যাওয়ার পর কুৎসিত চিহ্ন দেখা দেয়, তাদের জন্য ক্যালিব্রোমেটাম ভালো কাজ করবে। কেস ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের কাছে 17-18 বছরের একজন কিশোর ব্রণের সমস্যা নিয়ে আসে। সে অত্যাধিক পরিমাণে হস্তমৈথুন করে এবং তার মুখমণ্ডলে, বুকে এবং পিঠে প্রচুর ব্রণ হয়।
ব্রণগুলো সাধারণত নীলচে লাল এবং যখন এটি চলে যায় তখন দেহে বড় বড় দাগ দেখা দেয়। ব্রণগুলো ভালো হয়ে যাওয়ার পর তার দেহে বড় বড় দাগ দেখা দেয়। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার তাকে কেলিব্রোমেটাম দেন, এতে তার ব্রণগুলো এবং ব্রণের দাগগুলো ভালো হয়ে যায়। কোনো কারণ ছাড়াই ব্রণের সমস্যা দেখা দিলে কেলিব্রোমেটাম ভালো কাজ করে। আপনি কোনো রুগী পাইলেন, রুগীর কোনো সমস্যা নেই, এমনিতেই তার ব্রণের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তার জন্য কেলিব্রোমেটাম ভালো কাজ করবে। কেলিব্রোমেটামের আরেকটা রুব্রিক হলো ইরাপশন টেন্ডেন্সি টু একনি মিনসেস ডিউরিং। যদি মাসিকের সময় এক ব্রণ দেখা দেয় তাহলে কেলিব্রোমেটাম ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: চিকেন পক্স বা জলবসন্ত আরোগ্য হওয়ার পর তার দাগ দূর করার জন্য বেরুলিনিয়াম বা সার্সেনিয়া পারপুরিয়া ভালো কাজ করে। চিকেন পক্স বা জলবসন্ত আরোগ্য হওয়ার পর তার দাগ দূর করার জন্য বেরুলিনিয়াম বা সার্সেনিয়া পারপুরিয়া ভালো কাজ করে। অনেকের শরীরে কিন্তু জলবসন্তের দাগ এখনও আছে বা অনেকের চিকেন পক্সের দাগ আছে, তাদের দাগ দূর করার জন্য বেরুলিনিয়াম বা সার্সেনিয়া পারপুরিয়া ভালো কাজ করবে। যে সকল স্থানে চামড়া সরাসরি হাড়ের সাথে লাগানো থাকে সে সকল স্থানে ব্রণ, ফুরা, লোম ফুরা ইত্যাদি যে কোনো ধরনের উদ্ভিদ হোক না কেন সে সকল ক্ষেত্রে ক্যালকিরিয়া পিক্রিকাম ভালো কাজ করে। যে সকল স্থানে চামড়া সরাসরি হাড়ের সাথে লাগানো থাকে, হাড়ের সাথে লাগানো থাকে কোন কোন স্থান, যেমন কপাল, থুতনি, এগুলো কিন্তু হাড়ের সাথে চামড়া খুব একসাথে লাগানো থাকে, হাড়ের সাথে চামড়াটা লাগানো থাকে। এই সকল স্থানে যদি ব্রণ দেখা দেয়, লোম ফোড়া দেখা দেয়, ফোড়া দেখা দেয়, তাহলে তাদের জন্য ক্যালকিরিয়া পিক্রিকাম ভালো কাজ করবে। পিক্রিক অ্যাসিডেও এই লক্ষণটি রয়েছে, কিন্তু যে সকল রোগীরা ক্যালকিরিয়া ধাতুগত তাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া পিক ভালো কাজ করে। অন্যান্য লক্ষণ যদি ক্যালকিরিয়া নেওয়া হয় তাহলে তাদের জন্য ক্যালকিরিয়া পিক ভালো কাজ করবে, আর যদি ক্যালকিরিয়া ধাতুগত লক্ষণ না থাকে তাহলে তাদের জন্য পিক্রিক অ্যাসিড ভালো কাজ করবে। যদি কারো কপালে প্রচুর ব্রণ দেখা দেয়, যদি কারো কপালে প্রচুর ব্রণ দেখা দেয় বা থুতনিতে ব্রণ দেখা দেয়, তাদের জন্য আমরা ক্যালকিরিয়া পিক এবং পিক্রিকাম অ্যাসিডাম এই দুইটা ওষুধের কথা চিন্তা করব। যদি রোগীর অন্যান্য লক্ষণগুলো ক্যালকিরিয়া ধাতুগত হয় তাহলে তাকে আমরা ক্যালকিরিয়া পিক্রিকাম দিব, আর যদি ক্যালকিরিয়া ধাতুগত লক্ষণ না থাকে তাহলে আমরা তাকে পিক্রিকাম অ্যাসিডাম দিব। বালিকাদের ব্রণের ক্ষেত্রে ক্যালকিরিয়া ফস ভালো কাজ করে, আর বালকদের ব্রণের ক্ষেত্রে ক্যালকিরিয়া পিক ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। ফুড ম্যাথামেটিকাতে দেওয়া আছে বালিকাদের ব্রণের ক্ষেত্রে ক্যালকিরিয়া ফস ভালো কাজ করে, আর বালকদের ব্রণের ক্ষেত্রে ক্যালকিরিয়া পিক ভালো কাজ করে। ফুডের ম্যাথামেটিকাতে লেখা আছে ক্যালকিরিয়া ফস একনি অফ গার্লস, ক্যালকিরিয়া পিক বেটার ফর বয়েজ। ঋতুলোপকালে শরীরে গরমের উচ্ছ্বাসের সাথে যারা রক্তাল্পতায় ভুগছে তাদের ব্রণের সমস্যা দেখা দিলে অফরিনাম ভালো কাজ করে। শরীরে গরমের উচ্ছ্বাসের সাথে যারা রক্তাল্পতায় ভুগছে তাদের ব্রণের সমস্যায় অফরিনাম ভালো কাজ করে। পালসিটিলা ধাতুগত রোগীদের সাদা ব্রণ বা স্পটে ক্যালিমিউর ভালো কাজ করে। পালসিটিলা ধাতুগত রোগীদের সাদা ব্রণ বা স্পটে ক্যালিমিউর ভালো কাজ করে। এর থেকে ঘন ঘন সাদা স্রাব নির্গত হয় এবং চর্বিযুক্ত খাবারে বৃদ্ধি দেখা দেয়। যদি ব্রণ, লোম ফোড়া বা সাপ, মশা কামড় দেওয়ার পর যে ক্ষত হয় বা ডায়াবেটিক, গ্যাংগ্রিন বা যে কোনো উদ্ভিদের চারপাশ কালো হয়ে গেলে, ফুলে গেলে এবং তা থেকে পুঁজ নির্গত হলে গান পাউডার ভালো কাজ করে। আমরা যেটা আগে বলছিলাম যে কোনো উদ্ভিদ হোক সেটা চারপাশ যদি কালো হয়ে যায়, ফুলে যায় এবং তা থেকে পুঁজ নির্গত হয় তাহলে গান পাউডার ভালো কাজ করে। বয়ঃসন্ধিকালে রক্তাল্প বিশিষ্ট মেয়েদের মুখে ব্রণ হওয়ার সাথে মাথার তালুতে ব্যথা হলে এবং পেটে বায়ুযুক্ত বদহজম দেখা দিলে ও খাবার খেলে এ সকল লক্ষণ উপশম হলে ক্যালকিরিয়া ফস ভালো কাজ করে। বয়ঃসন্ধিকালে রক্তাল্প বিশিষ্ট মেয়েদের মুখে ব্রণ হওয়ার সাথে মাথার তালুতে ব্যথা হলে এবং পেটে বায়ুযুক্ত বদহজম দেখা দিলে ও খাবার খেলে এ সকল লক্ষণ উপশম হলে ক্যালকিরিয়া ফস ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: হস্তমৈথুনের ফলে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে ফসফরিক অ্যাসিড এবং ক্রোটেলাস হোইডাস ভালো কাজ করে। হস্তমৈথুনের ফলে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে
ফসফরিক অ্যাসিড এবং ক্রোটালাসোইডাস ভালো কাজ করে। ব্রণ যদি লাল হয়, চুলকায়, জলে এবং গরম প্রয়োগে উপশম হয়, তাহলে স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। ব্রণ যদি লাল হয়, চুলকায়, জলে এবং গরম প্রয়োগে উপশম হয়, তাহলে স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: স্টোনশিয়াম কার্পকে সার্জনের কার্বোবেজ বলা হয়। স্টোনশিয়াম কার্পকে সার্জনের কার্বোবেজ বলা হয় কারণ সার্জারিতে জৈব তরল নিঃসরণের ফলে রোগীর মধ্যে অবসন্নতা, দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিলে স্টোনশিয়াম কার্প রোগীকে চাঙ্গা করে তোলে। এখন কোনো রোগীকে সার্জারি করা হলো বা কোনো অপারেশন হলো বা সিজারের জন্য নেওয়া হলো, সিজারের পর রোগীর মধ্যে প্রচণ্ড অবসন্নতা দেখা দিল, দুর্বল হয়ে গেল, অনেক ক্লান্তি দেখা দিল, তখন তাকে স্টোনশিয়াম কার্প দেওয়া হলে রোগী চাঙ্গা হয়ে উঠবে, মানে তার এই দুর্বলতা, ক্লান্তি, অবসন্নতা দূর হয়ে যাবে। বা যে কোনো অপারেশনের পর রোগীর মধ্যে যদি অবসন্নতা দেখা দেয়, দুর্বলতা দেখা দেয় বা ক্লান্তি দেখা দেয়, তখন তাকে স্টোনশিয়াম কার্প দেওয়া হলে রোগীর এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই জন্য স্টোনশিয়াম কার্পকে সার্জনের কার্বোবেজ বলা হয়, কারণ আমরা জানি কার্বোবেজকে বলা হয় জীবনের মানে শেষ মুহূর্তের ওষুধ। ক্লিনিক্যাল টিপস: বারবার পায়ের গোড়ালি মচকে যাওয়ার ফলে পায়ের গোড়ালিতে শোথ দেখা দিলে স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। বারবার পায়ের গোড়ালি মচকে যাওয়ার ফলে পায়ের গোড়ালিতে শোথ দেখা দিলে স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। রক্ত নিঃসরণের ফলে পায়ের গোড়ালিতে শোথ বা মচকে যাওয়ার প্রবণতা দেখা দিলে চায়না, এরপর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। রক্ত নিঃসরণের ফলে পায়ের গোড়ালিতে শোথ বা মচকে যাওয়ার প্রবণতা দেখা দিলে প্রথমে চায়না ভালো কাজ করে, তারপর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। চায়না যদি রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয়, তখন স্টোনশিয়াম কার্প রোগীকে আরোগ্য করবে। আমরা এর আগে জানছিলাম যে আঘাত পাওয়ার ফলে যদি পায়ের বা জয়েন্টের মচকে যাওয়ার প্রবণতা দেখা দেয়, তাহলে লিডাম্পাল ভালো কাজ করে। রক্ত নিঃসরণের ফলে শোথ বা দুর্বলতা দেখা দিলে চায়নার পর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। রক্ত নিঃসরণের ফলে শোথ বা দুর্বলতা দেখা দিলে চায়না অফিসিয়ালিসের পর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। এক্ষেত্রে কিন্তু অধিকাংশ রোগী চায়নাতে ভালো হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে চায়না দেওয়ার পরেও রোগীর শোথ বা দুর্বলতা কমতেছে না, তখন আমরা স্টোনশিয়াম কার্পের কথা চিন্তা করব। বারবার পায়ের গোড়ালি মচকে যাওয়ার প্রবণতায় রোটার পর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। বারবার পায়ের গোড়ালি মচকে যাওয়ার প্রবণতায় রোটার পর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। যাদের বারবার পায়ের গোড়ালি মচকে যায় এবং ব্যথা করে, তাদের ক্ষেত্রে স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। যাদের পায়ের গোড়ালি মচকে যায় এবং ব্যথা করে, তাদের ক্ষেত্রে স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। জ্বালাকর ব্রণ যদি গরমে উপশম হয়, তাহলে আর্সেনিক অ্যালবামের পর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। জ্বালাকর ব্রণ যদি গরমে উপশম হয়, তাহলে আর্সেনিক অ্যালবামের পর স্টোনশিয়াম কার্প ভালো কাজ করে। কেউ জ্বালাকর ব্রণ নিয়ে আসলো আর বলো যে গরম প্রয়োগ করলে তার এই জ্বালাটা উপশম হয়, তাহলে আমরা তাকে আর্সেনিক অ্যালবাম দেব। আর্সেনিক অ্যালবাম দেওয়ার পরে দেখা যাবে যে 90% রোগী ভালো হয়ে গেছে, কিন্তু 10% রোগী ভালো হইতেছে না, তখন আমরা তার জন্য স্টোনশিয়াম কার্পের কথা চিন্তা করতে পারবো। নাকে ব্রণ দেখা দিলে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে। যদি কারো নাকে ব্রণ দেখা দেয়, তাহলে তাদের জন্য আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করবে। ফাটক ল্যাবরেটরিতে দেওয়া আছে ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, নোজ অন। একমাত্র মেডিসিন আর্সেনিক অ্যালবাম। মাসিক দেরিতে হওয়ার সাথে মাতালদের বা হস্তমৈথুনকারীদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে ক্রোটালাসোইডাস ভালো কাজ করে। মাসিক দেরিতে হওয়ার সাথে মাতালদের বা হস্তমৈথুনকারীদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে ক্রোটালাসোইডাস ভালো কাজ করে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে ফেস ইরাপশনস একনি মিনসেস ডিলেড। একমাত্র মেডিসিন ক্রোটালাসোইডাস। মাসিক দেরিতে হওয়ার সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে ক্রোটালাসোইডাস একমাত্র মেডিসিন। ফেস ইরাপশনস একনি মাস্টারবেশন ফরম। হস্তমৈথুনের ফলে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে ক্রোটালাসোইডাস এবং ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি কারো থুতনিতে ব্রণ দেখা দেয়, তাহলে অ্যাকথিওলাম ভালো কাজ করে। যদি কারো থুতনিতে ব্রণ দেখা দেয়, তাহলে অ্যাকথিওলাম ভালো কাজ করে। বরিক ম্যাথমেটিক্যাতে দেওয়া আছে একনি অন চিন, অ্যাকথিওলাম। কপালে ব্রণ দেখা দিলে এবং ওই সকল অংশে খোঁচা মারার মতো ব্যথা দেখা দিলে লিডাম্পাল ভালো কাজ করে। যদি কারো কপালে ব্রণ দেখা দেয় এবং ওই সকল অংশে খোঁচা মারার মতো ব্যথা দেখা দেয়,
তাহলে লিডাম্পাল ভালো কাজ করে। বাতের সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলেও লিডাম্পাল ভালো কাজ করে। যদি কারো বাতের সমস্যা থাকে এর সাথে তার মুখমণ্ডলে ব্রণ দেখা দেয় তাদের জন্য লিডাম্পাল ভালো কাজ করবে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে ফেস ইরাপশনস, একনি, ফোরহেড স্ট্রাইকিং পেন উইল, লিডাম্পাল একমাত্র মেডিসিন। মাসিকের পর মুখমণ্ডলে ব্রণের সমস্যা বৃদ্ধি পেলে ম্যাডোইনাম ভালো কাজ করে। যদি কারো মাসিকের পর মুখমণ্ডলে ব্রণের সমস্যা বৃদ্ধি পায় তাদের ওষুধ হবে ম্যাডোইনাম। ফেস ইরাপশন, একনি, মিনসেস আফটার অ্যাগ্রাভেশন, ম্যাডোইনাম একমাত্র মেডিসিন। মাসিকের পর ব্রণের সমস্যা বৃদ্ধি পেলে একমাত্র মেডিসিন হলো ম্যাডোইনাম। ক্ষীণতার সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। ক্ষীণতার সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, ইমাসিয়েশন উইথ, অ্যাব্রোটেনাম একমাত্র মেডিসিন। যুবতী মহিলাদের ব্রণ দেখা দিলে সাইক্লামেন, ইউরোপিয়াম ভালো কাজ করে। যুবতী মহিলাদের ব্রণ দেখা দিলে সাইক্লামেন, ইউরোপিয়াম ভালো কাজ করে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, ওমেন ইয়ং, সাইক্লামেন একমাত্র মেডিসিন। যদি ব্রণ শক্ত এবং ছোট হয় তাহলে আর্সেনিক আয়োডেটাম ভালো কাজ করে। যদি কারো ব্রণ ছোট হয় শক্ত হয় তাদের জন্য আর্সেনিক আয়োডেটাম ভালো কাজ করবে। ইরাপশন, টেন্ডেন্সি টু একনি হার্ড, আর্সেনিক আয়োডেটাম একমাত্র মেডিসিন। যে সকল ব্রণ আরোগ্য হতে চায় না সে সকল ব্রণ যদি স্পর্শে বৃদ্ধি পায় তাহলে লাপ্পা আর্কোটিয়াম ভালো কাজ করে। যে সকল ব্রণ আরোগ্য হতে চায় না সে সকল ব্রণ যদি স্পর্শে বৃদ্ধি পায় তাহলে লাপ্পা আর্কোটিয়াম ভালো কাজ করে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, অবস্টিনেট, লাপ্পা আর্কোটিয়াম একমাত্র মেডিসিন। মাসিকের পূর্বে বা প্রসবের পর ব্রণ বৃদ্ধি পেলে সিপিয়া ভালো কাজ করে। মাসিকের পূর্বে বা প্রসবের পর ব্রণ বৃদ্ধি পেলে সিপিয়া ভালো কাজ করে। মাসিকের পূর্বে আরও অন্যান্য মেডিসিনও আছে যে এর মধ্যে সিপিয়াও ভালো কাজ করে। মাসিকের পূর্বে যদি ব্রণের সমস্যা বৃদ্ধি পায় আরও কয়েকটা মেডিসিন আছে, কিন্তু প্রসবের পর যদি ব্রণ বৃদ্ধি পায় তাহলে একমাত্র মেডিসিন হলো সিপিয়া। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে ফেস ইরাপশন, একনি, চিন, ডেলিভারি আফটার, যদি ডেলিভারির পর কারো থুতনিতে ব্রণ বৃদ্ধি পায় বা ব্রণ দেখা দেয় তাহলে একমাত্র মেডিসিন হলো সিপিয়া। যারা প্রচুর পরিমাণে পনির খায় তাদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। যারা প্রচুর পরিমাণে পনির খায় তাদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। ফেস ইরাপশন, একনি, চিজ ফর্ম, নাক্স ভূমিকা একমাত্র মেডিসিন। ঋতুস্রাবের স্বল্পতার সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস ভালো কাজ করে। ঋতুস্রাবের স্বল্পতার সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস ভালো কাজ করে। যদি কারো ঋতুস্রাব অল্প পরিমাণে হয় এর সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দেয় তাহলে তাদের জন্য স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস ভালো কাজ করবে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, মিনসেস স্ক্যান্টি উইথ, স্যাঙ্গেনিয়া ক্যানাডেন্সিস একমাত্র মেডিসিন। ব্রণ যদি ছোট ছোট হয় এবং বেদনাদায়ক হয় তাহলে আর্নিকা মন্টেনা ভালো কাজ করে। ব্রণ যদি ছোট ছোট হয় এবং বেদনাদায়ক হয় তাহলে আর্নিকা মন্টেনা ভালো কাজ করে। ইরাপশন, টেন্ডেন্সি টু একনি, সোর, আর্নিকা মন্টেনা একমাত্র মেডিসিন। আগুনের কাছে যাওয়ার ফলে ব্রণের সমস্যা বৃদ্ধি পেলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। আগুনের কাছে যাওয়ার ফলে ব্রণের সমস্যা বৃদ্ধি পেলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। অনেকে এসে বলবে যে আমি আগুনের কাছে গেলে আমার ব্রণের সমস্যা বেড়ে যায়, আমার চুলায় কাজ করলেই মুখমণ্ডলে ব্রণ দেখা দেয়, তাদের একমাত্র মেডিসিন হলো এন্টিম ক্রুড। যদি সিনথেসিস ল্যাবরেটরিতে দেখেন সেখানে লেখা আছে ফেস ইরাপশন, একনি, ফায়ার নিয়ার এ, এন্টিম ক্রুড সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন। পেটের সমস্যার কারণে ব্রণের সমস্যা দেখা দিলেও এন্টিম ক্রুড ভালো কাজ করে। পেটের সমস্যার কারণে ব্রণের সমস্যা দেখা দিলেও এন্টিম ক্রুড ভালো কাজ করে। যদি কারো পেটের সমস্যার কারণে ব্রণের সমস্যা দেখা দেয় তাদের জন্য এন্টিম ক্রুড ভালো কাজ করবে। ক্ষয়রোগ অর্থাৎ যক্ষ্মা রোগ প্রবণ শিশুদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে টিউবারকুলিনাম ভালো কাজ করে। ক্ষয়রোগ অর্থাৎ যক্ষ্মা রোগ প্রবণ শিশুদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে টিউবারকুলিনাম ভালো কাজ করে। ফেস ইরাপশন, একনি, টিউবারকুলার চিলড্রেন ইন,
চিবাকুলিনাম একমাত্র মেডিসিন। যে কোনো ধরনের ব্রণ হোক না কেন, তা যদি মাসিকের সময় কফি, চর্বিযুক্ত খাবার, চিনি, গুস্ত খেলে বৃদ্ধি পায় এবং সঠিকভাবে নির্বাচিত ঔষধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় বা রোগীকে শুধুমাত্র উপশম দেয়, সেই সকল কেসে সরিনাম ভালো কাজ করে। যেটা আমরা আগেই জানছিলাম যে সঠিকভাবে নির্বাচিত ওষুধ যদি রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় আর সেটা যদি ক্রনিক হয়, তাহলে সরিনাম ভালো কাজ করে। ল্যাবরেটরিতে দেওয়া আছে ফেস ইরাপশনস, একনি, কফি অ্যাগ্রাভেশন। যারা বেশি কফি খায় তাদের মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে সরিনাম ভালো কাজ করে। ফেস ইরাপশন, একনি, ফ্যাট অ্যাগ্রাভেশন। ফেস ইরাপশন, একনি, মিট অ্যাগ্রাভেশন। ফেস ইরাপশন, একনি, সুগার অ্যাগ্রাভেশন। এগুলোর সবগুলোর একমাত্র মেডিসিন হলো সরিনাম। ব্রণ চাপা দেওয়ার ফলে যদি কালো বা বাদামি দাগ পড়ে, ব্রণ চাপা দেওয়ার ফলে যদি কালো বা বাদামি দাগ পড়ে, তাহলে গ্লাইকোজ সোরাইস গ্লাবরা ভালো কাজ করে। ব্রণ চাপা দেওয়ার ফলে যদি কালো বা বাদামি দাগ পড়ে, তাহলে গ্লাইকোজ সোরাইজা গ্লাবরা ভালো কাজ করে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে ফেস ডিসকালারেশন, ব্রাউন স্পটস, একনি ফ্রম সাপ্রেস। যদি ব্রণ চাপা দেওয়ার ফলে বাদামি দাগ পড়ে, তাহলে গ্লাইসোরাইজা গ্লাবরা ভালো কাজ করে। ব্রণ যদি ডান পাশের চেয়ে বাম পাশে বেশি হয়, তাহলে পিটুইটারিয়া এন্টেরিয়র ভালো কাজ করে। ব্রণ যদি ডান পাশের চেয়ে বাম পাশে বেশি হয়, তাহলে পিটুইটারিয়া এন্টেরিয়র ভালো কাজ করে। ফেস ইরাপশন, একনি, লেফট মোর দেন রাইট। পিটুইটারিয়া এন্টেরিয়র একমাত্র মেডিসিন। কোষ্ঠকাঠিন্যের সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দিলে ক্যালকেরিয়া সিলিকাটা ভালো কাজ করে। যদি কারো কোষ্ঠকাঠিন্যের সাথে মুখমণ্ডলে ব্রণ দেখা দেয়, তাহলে তাদের জন্য ক্যালকেরিয়া সিলিকাটা ভালো কাজ করবে। ফেস ইরাপশন, একনি, কনস্টিপেশন উইথ ক্যালকেরিয়া সিলিকাটা একমাত্র মেডিসিন। ব্রণের কেসে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। যে সকল ব্রণ আরোগ্য হতে চায় না, যে সকল ব্রণ আরোগ্য হতে চায় না, সে সকল কেসে টেট্রাসাইক্লিন 30 বা টেস্টোস্টেরন 30, এই দুটো ওষুধের কথা চিন্তা করতে হবে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যে সকল ব্রণ আরোগ্য হতে চায় না, আপনি সকল ওষুধ দিলেন, মানে লক্ষণ অনুযায়ী যে সকল ওষুধ আছে এই ওষুধগুলো দিলেন বা অনুপূরক ওষুধগুলো দিলেন, তারপরও এই ব্রণগুলো আরোগ্য হইতেছে না, তাদের জন্য টেট্রাসাইক্লিন বা টেস্টোস্টেরন 30, এই দুটো ওষুধ ভালো কাজ করবে। মুখের সিস্টিক ব্রণ যা মাসিকের আগে বৃদ্ধি পায়, এই ধরনের কেসে ফলিকুলিনাম ভালো কাজ করে। মুখের সিস্টিক ব্রণ যা মাসিকের আগে বৃদ্ধি পায়, এই ধরনের কেসে ফলিকুলিনাম ভালো কাজ করে। মাসিকের আগে ব্রণ আরও খারাপ হলে ফলিকুলিনাম 30 এর কয়েক ডোজ ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, মাসিকের আগে ব্রণ আরও খারাপ হলে, মানে ব্রণ আছে কিন্তু মাসিকের আগে তার ব্রণের অবস্থা আরও বৃদ্ধি পায়, মানে ব্রণগুলো আরও বৃদ্ধি পায়, তাদের জন্য ফলিকুলিনাম 30 এর কয়েক ডোজ ভালো কাজ করবে। ছোট মেয়েদের মুখে ব্রণ হলে প্রথমে থুজা, তারপর বেসিলিনাম ও ক্যালক্রিয়াফস দিলে ভালো ফল পাওয়া যায়। ডক্টর হাসান মির্জা সাহেব বলেন, ছোট মেয়েদের মুখে ব্রণ হলে প্রথমে থুজা, তারপর বেসিলিনাম ও ক্যালক্রিয়াফস দিলে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পোলারিটি অ্যানালাইসিসের কেসটা আপনারা অনেকেই করছেন, কার কি সমস্যা হইতেছে একটু বলেন, মানে পোলারিটি অ্যানালাইসিস করতে কার কি কি সমস্যা হইতেছে? আচ্ছা, পোলারিটি অ্যানালাইসিসের দুটো রুব্রিক আছে, একটা হচ্ছে কোল্ড ইন জেনারেল আর ওয়ার্ম ইন জেনারেল। এই দুটো কি শীত কাতর গরম কাতরকে বুঝাইছে? না, এখানে কাতরতা তো আসলে নাই, এটাতে বলে ঠান্ডায় বৃদ্ধি আর গরমে বৃদ্ধি, মানে ঠান্ডায় তার সমস্যাগুলো বৃদ্ধি পায়, এটা যে কোনো ঠান্ডা হতে পারে, জেনারেল মানে যে কোনো, তার যে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে, আর গরমে যে কোনো সমস্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই বলছিলেন যে কালো এবং সাদা এই দুইটা বুঝতে সমস্যা হইতেছে, যে বুঝছেন এমন একজন বলেন। অর্থাৎ কালো গুলা থেকে আমরা সিলেকশন করব না, এগুলা সাদা গুলা থেকে আমরা সিলেকশন করবো। কেন করব না? কালোটা কেন করব না? এখানে পোলারিটির ইয়েতে আপনি এখানে দেখেন ব্রাইনিয়াটা কেন কালো হয়েছে, ব্রাইনিয়া, ঠিক আছে দেখা যেতেছে, আমি নিচে নামাইলাম,
দেখেন ব্রাইনিয়া কেন বাদ হয়েছে এখানে। বুঝতে পারছি কিন্তু বুঝতে পারতেছি না হঠাৎ। আচ্ছা, অন্য কেউ বলতে পারবেন? মানে তার যে আরেকটা যে সিমটম যেটা নেগেটিভ আর কি, সেটা ওটার সমান বা ওটার চেয়ে বেশি পয়েন্টে। এখানে এটা এই কেসটাতে বুঝান, যেমন এই কেসটা ভালোভাবে দেখা যাচ্ছে না। পড়াটা এখানে বুঝাইতেছে না, না? না, বোঝা যাচ্ছে না, একটু পড়লে বোঝা যাবে যে জায়গাটা কালো হয়েছে। আচ্ছা, এখানে ব্রাইনে কালো হওয়ার কারণ, ধর ব্রাইনের নিচে কি আছে, রাইট সাইড রাইট ইন জেনারেল, এখানে 3 দেওয়া আছে, দেখা যাইতেছে সবাই? আমার মাউসের ইয়াটা দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, জি মানে ডান পাশে ব্রাইনেটা ভালো কাজ করে। আর এখানে দেওয়া আছে কি, সাইড লেফট ইন জেনারেল, রোগীর সমস্যা হলো বাম পাশে, হ্যাঁ, এক দেওয়া আছে। 1 দেওয়া আছে, তার মানে 3 বেশি। জি রোগীর বিপরীত সিমটমে চলে গেছে, মানে ঔষধের জিনিয়াস সিমটমটা বিপরীতে চলে গেছে, এই জন্য ব্রাইনেটা বাদ হয়েছে। ঠিক আছে, তারপরে নাক ভূমিকা কেন বাদ হয়েছে আরেকজন বলেন তো, বা শফিকুল ইসলাম ভাই বলেন তো, বুঝছেন কিনা? জি, ওইটা আপনার নাচ ভূমিকাতে আপনার উম, একবার নিচের এখানে সিমটমটা, আছে আপনার 4 পয়েন্টে, মানে রাইট সাইডে 4টা হ্যাঁ কাজ করতেছে আর কি, আর লেফট সাইডে করে একটা। হ্যাঁ, তাই রাইট সাইডে যেটা, রাইট সাইডে 4 দেওয়া আছে, 4টা কি? এই 4টে মানে গ্রেড লেভেলটা 4 এর হ্যাঁ, রাইট সাইডে। মানে জিনিয়াস ব্রাইনিয়া নাক্সভূমিকার জিনিয়াস সিমটম হলো তাদের সমস্যা ডান পাশে দেখা দেয়, এটা হলো জিনিয়াস হুম হুম নাক্সভূমিকা। হুম, কিন্তু রোগীর সমস্যা হলো বাম পাশে। বাম পাশে। হ্যাঁ, তাহলে জিনিয়াসের বিপরীতে চলে গেছে রোগীর সিমটমটা, এই জন্য নাক্সভূমিকাটা কালো হয়ে গেছে, মানে নাক্সভূমিকাটা হবে না। আরেকটা সিমটম এখানে আছে, লাইং অন পেনফুল, মানে ব্যথার জায়গায় শুইলে তাদের ব্যথা উপশম হয়, এলো রোগীর হুম পেনফুল সাইড বেটার, এই যে এখানে দেখা দিতেছে, এখানে হুম, কিন্তু 2 আছে। আচ্ছা, আর নাক্সভূমিকার নিচে দেওয়া আছে কি, লাইং অন পেনফুল অ্যাগ্রাভেশন বা ওর্স, এখানে 3 আছে। হ্যাঁ 3, তার মানে রোগীর সিমটমের বিপরীতে চলে গেছে, জিনিয়াসের হুম হুম, এই জন্য এটা কালো হয়ে গেছে। মানে এটা বেশি কাজ করে না ইয়াতে, বিপরীত সাইডে থাকলে বেশি কাজ করে আর কি নাজবাম না, জিনিয়াসের আক্রান্ত। মানে জিনিয়াসের বিপরীতে যদি সিমটমগুলো চলে যায়, রোগীর সিমটম, রোগী বললো যে আমার পেইনফুল সাইডে আমি শুইলে আমার ব্যথা উপশম হয়, কিন্তু নাক্সভূমিকার মূল সিমটম হলো পেইনফুল, বিপরীত সাইডে হ্যাঁ বিপরীত পাশে ব্যথার অপোজিট পাশে শুইলে আর কি ইয়ে হয়, ভালো ভালো লাগে। লাগে, তার মানে জিনিয়াসের বিপরীতে। তো জিনিয়াসের বিপরীতে যে সিমটমটা থাকবে, ওই সিমটমটা আমরা যদি রোগীকে দেই, ওষুধটা দেই, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এই জন্য এই জন্য কালো হ্যাঁ আসছে। এটা কালো হয়ে গেছে। কিন্তু আর্নিকা কিন্তু না, না। আর্নিকা কিন্তু ঠিক আছে, এই জন্য আর্নিকা রোগীর ওষুধ হতে পারে। আরেকটা হলো পোলারিটি ডিফারেন্স, এই যে পোলারিটি ডিফারেন্স, আর্নিকাতে আছে 13, আর এটা হ্যালোনিয়াস, সম্ভবত হ্যালোনিয়াসে মাত্র 7। আমরা কিন্তু যেগুলো সাদা ওইগুলাই বিবেচনা করব এটা। হুম হুম হুম, আর পোলারিটি ডিফারেন্স যদি বেশি থাকে তাহলে আমরা প্রথমটাই চিন্তা করব, আর যদি মন চায় আমরা আর্নিকা এবং হ্যালোনিয়াস এই দুইটার সাথে ম্যাথামেটিকা পড়ে এটা সিলেকশন করে নিতে পারবো, মাইন্ড মেন্টাল স্টেট হ্যাঁ হ্যাঁ নিয়ে। মানসিক ওই সিমটমগুলো নিয়ে আমরা আলাদা করে নিতে পারবো। তবে এখানে যেহেতু ডিফারেন্সটা বেশি আছে আপনার, হ্যাঁ এই জন্য আমরা আর্নিকাই আর্নিকা দিয়ে দিব, চিন্তা করতে জি পারি। জি, অন্য কোনো ওষুধ চিন্তা করা লাগবে না। আচ্ছা, আর কারো সমস্যা হইতেছে পোলারিটিতে? আচ্ছা, ব্রায়নের এটা কেন বাতিল হলো একটু আর একটু যদি বলেন ব্রায়নিয়া, তাহলে অন্যগুলো বুঝে যাবো। এখানে দাঁড়ান, ব্রাইনে বাদ হওয়ার মেন কারণ হলো, যেমন এখানে তো পোলার সিমটম আছে, এটা হলুদ হোক কিন্তু এটা পোলার সিমটম, লেফট সাইড রাইট সাইড,
ঠিক আছে, আমরা যে সিমটম বলছিলাম যে পোলার সিমটম হলো যার দুইটা দিক আছে, রাইট সাইড লেফট সাইড। রোগীর সমস্যা বলছিল যে তার সমস্যাগুলো বাম পাশে, তাহলে আমরা নিশ্চিত সিমটম হলো সাইড। ওই যে রুব্রিকের পাশে যে পি লেখা আছে হ্যাঁ, ওটাতে বলতে পোলার হ্যাঁ সিম্পটম। হ্যাঁ পোলার, এটা মানে সহজ করে দেওয়ার জন্য পি লিখে দিছে যে এগুলো হলো পোলার সিমটম, এগুলো পি দেওয়া আছে সবগুলো, সবগুলো কিন্তু পোলার সিমটম। ঠিক আছে, তার মানে এখানে সাইড লেফট ইন জেনারেল, মানে রোগীর সমস্যা হলো বাম পাশে। আর আমরা যদি দেখি যে ব্রাইনের জিনিয়াস সিমটম কোনটা, পোলার সিমটম হোক কিন্তু জিনিয়াস সিমটম কোনটা, মানে মূল সিমটম কোনটা। মূল সিমটমটা আমরা ভাগ করছিলাম কীভাবে, যেমন 10 জনকে ব্রাইনিয়া খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে প্রুবাররা বললো যে আমাদের সমস্যাগুলো ডান পাশে দেখা দিছে, 8 জনই বললো বা 7 জন বললো, আর বাকি 2-3 জন বললো যে তাদের সমস্যাগুলো বাম পাশে দেখা দিছে, এই জন্য তাদেরকে 1 দেওয়া হয়েছে। ডান পাশে যারা বলছে তাদেরকে 3 দেওয়া হয়েছে। এখন আমাদের কেসেবিতে রুগী বললো যে আমার সব সমস্যা বাম পাশে, ব্রাইনিয়ার অন্যান্য সিমটম পাইছে, অন্যান্য দিক দিয়ে ব্রাইনিয়া আছে এখানে, কিন্তু পোলার সিমটম জিনিয়াসের বিপরীতে গেছে, এই জন্য কালো করে দিছে ব্রাইনিয়াকে। বুঝাইতে পারলাম নাকি? মানে 4 অবলিক কি যেন ওখানে দেওয়া আছে, সি কি মানে এটা জিনিসটা একটু বুঝতেছি না এই যে কন্ট্রাডিকশন বোঝানোর জন্য সিএল দেওয়া আছে। আচ্ছা স্যার, এখানে ওই যে আমরা সিমটম পেলাম, রোগী বললো ডান দিকে এবং আমরা সবকিছু ডান দিকে পেলাম, হ্যাঁ, কিন্তু পোলারে পাওয়া গেল না, কিন্তু এমনি তার পাওয়া গেল যে 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 ওষুধটা অন্য সব সিমটমের সিলেকশন হচ্ছে বাম দিকে, বা বাম দিকে বলছি, অন্য সব সিলেকশনে সে ওষুধটা আসতেছে, কিন্তু ওই ডান দিকে যে তার অসুবিধা এটা আসলো না, এটা এটা বাম দিকের অসুবিধা তার আছে সেই ওষুধে, তখন এটা সফটওয়্যার এটা বাদ করে দিবে। বাদ দিয়ে হ্যাঁ, দিবে। জিনিয়াসের বিপরীতে গেলে এটা পোলার হোক বা অন্য সিমটম হোক, মানে এই সফটওয়্যার এটা বাদ করে দিবে। আচ্ছা স্যার, হুম হুম, ধরেন 7টা সিমটম নিয়ে আমি প্রেপারেশন করলাম, হ্যাঁ 7টার মধ্যে যদি একটা সিমটম যদি জেনেস এর বিপরীতে চলে যায় তাহলে কি সে বাদ হ্যাঁ, করবে? একটা বাদ, এই যে যেমন এখানেই তো ধরেন আপনার ব্রাইনিয়া বাদ হয়েছে কিভাবে, ব্রাইনিয়া দেখেন পোলারিটি ডিফারেন্সও ভালো, অন্যান্য নাম্বার ভালো, 17 আছে, ও একটা বাদ, একটার কারণে এটা বাদ একটা হয়ে গেছে। কিন্তু নাক্স ভূমিকা দেখেন 2টা কারণে বাদ হয়েছে। ঠিক আছে, একটা হলো এটা বাদ করে দিবে। মানে এই সফটওয়্যারটা অনেক সুবিধা, এটা যখন ব্যবহার করবে তখন এটা মজা বুঝবে।